হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং তাপসস্ক্রিপ্ট বাংলার এখনো পর্যন্ত যে কটা ভিডিও আমরা রিলিজ করেছি, সেখান থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আমার এটা জেনে ভীষণ আনন্দ হয় যখন আমি কমেন্টসে বুঝতে পারি বা জানতে পারি যে আপনারা রিয়েলি এক্সাইটেড হয়ে জিনিসগুলো শেখেন, বোঝেন এবং সেখান থেকে আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিই। এই যে কনভারসেশনটা, এটা আমাকে কিন্তু ভীষণভাবে মোটিভেট করে। আগামী দিনেও আমি এক্সপেকটেশন রাখছি যে এই চ্যানেলটা হয়তো আরো গ্রো করবে এবং অন্যান্য অনেক ডেভেলপাররা যারা বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে, বাংলা ভাষায় প্রোগ্রামিংকে শিখতে চায়, খুব সাবলীলভাবে গভীরে ঢুকে কিন্তু সহজভাবে শিখতে চায়, তাদের জন্য হয়তো এই চ্যানেলটা আরো অনেক কিছু অফার করবে। তো চলুন আজকে আরেকটা ফান্ডামেন্টাল জিনিস নিয়ে আমরা কথা বলি। জাভাস্ক্রিপ্টের আরেকটা ফান্ডামেন্টাল টপিক সেটা হবে স্কোপ আর স্কোপ চেইন নিয়ে। আমরা এখনো পর্যন্ত এক্সিকিউশন কনটেক্সট, ভেরিয়েবলস, রেফারেন্সেস, ওয়েস্টিং এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছি। এবারে ন্যাচারালি আমরা স্কোপ নিয়ে আলোচনা করব। তার কারণ হচ্ছে স্কোপ এই জিনিসটা প্রোগ্রামিংকে এবং প্রোগ্রামার্সদের কতভাবে প্রভাবিত করতে পারে তার অনেকগুলো এক্সাম্পলস আমরা থিওরির পাশাপাশি আজ কিন্তু জানবো। তা আমি আশা রাখছি যে আজকের এই ভিডিওটার পরে আপনার স্কোপ এবং স্কোপ চেন নিয়ে যদি কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব থেকে থাকে সেগুলো পুরোপুরি কেটে যাবে এবং আপনি যে কোনো ইন্টারভিউতে যখন বসবেন তখন স্কোপ সংক্রান্ত, ভেরিয়েবল সংক্রান্ত, স্কোপ চেন সংক্রান্ত এবং কিছু ট্রিকি কোশ্চেন রিলেটেড জিনিসপত্র আপনি খুব সহজে আনসার করতে পারবেন। তো এই পার্টিকুলার ইচ্ছেটা মনে নিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। আর যদি আপনার ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন এবং একটি অনুরোধ থাকবে ভিডিওটাকে শেয়ার করার, যাতে অন্যান্যরা জানতে পারে যে এরকম একটা চ্যানেল এক্সিস্ট করছে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। স্কোপ এই জিনিসটার মানে কি? আচ্ছা, প্রোগ্রামিংয়ে এই জিনিসটার মানে যাই হোক, প্রথমে আমরা বুঝে নিই যে আমাদের লাইফে স্কোপের অর্থ কী? কারণ এইটা যদি বুঝে যায় তখন প্রোগ্রামিংয়ে গিয়ে স্কোপ বোঝাটা একদমই ইজি হয়ে যাবে। ধরুন আমাদের প্রত্যেক দিনের জীবনে, জীবনযাত্রায় আমরা তো প্রত্যেকদিনই বাড়িতে হয়তো খাবার-দাবার খাই। এখন যখন খাবার খাই তখন হয়তো অ্যাজ এ ফ্যামিলি একসাথে বসে খাবার খাচ্ছি। এবার যখন খাবার খাচ্ছি, বিভিন্ন রকমের খাবার উপাদান সামগ্রী যেগুলো সেই সমস্ত বাটি, হাঁড়ি বা কড়াই যার মধ্যে আছে, আমরা কিন্তু সেখানে ডাইরেক্টলি গিয়ে অ্যাক্সেস করতে পারি যে ওখান থেকে ভাতটা তুলে নিলাম, এখান থেকে ডালটা তুলে নিলাম, ওখান থেকে মাছের এই পিসটা তুলে নিলাম, নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম। তার মানে ওই যে জায়গাটা যেখানে হয়তো ভাত আছে, ডাল আছে, মাছ আছে, ওই জায়গাতে আমাদের অ্যাক্সেস কিন্তু একেবারেই পুরোপুরি আছে। তার মানে ওই জিনিসগুলো পাওয়ার স্কোপ আমাদের খুব বেশি খাবারের সময়। ঠিক সেম জিনিসটাকে যদি আমরা ধরে নিই যে আমাদের কিচেন মানে আমাদের যে রান্নাঘর সেই জায়গাতে। রান্নাঘরে জেনারেলি ২-১ জন লোক যারা রান্নায় খুব এক্সপার্টাইজ হয় তারা রান্না করে। কিন্তু বাকি যারা বাচ্চা-কাচ্চা যদি হঠাৎ করে রান্নাঘরে ঢুকে যায় এবং তারা ডিমান্ড করে যে আমরাও আজকে রান্না করা শুরু করব, তাদের স্কোপ কিন্তু রান্নাঘরে একেবারেই কম। তার কারণ হচ্ছে মা, মাসি বা যারাই রান্না করছে রান্নাঘরের মধ্যে, তারা কিন্তু কখনোই অ্যালাউ করবে না যে ভাই তুই ওই চিনিটা বা নুনটা বা হলুদটা বা লঙ্কার গুঁড়োটা নিয়ে কিছু একটা রান্না বা কিছু একটা করা শুরু করতে হয়। বড়জোর তারা চুপচাপ বসে দেখতে পারে যে কি হচ্ছে, কিন্তু তাদের রান্না করার স্কোপটা কিন্তু একেবারেই কম। এবারে আরো একটা জিনিস ধরে নিন যে আপনার বাড়িতে যে মানুষটা মেইন যে অর্থ রোজগার করে, সেই যে মেইন ব্যক্তি যে সংসার চালায় সে অর্থ দিয়ে, সে কখনোই কিন্তু অর্থ নিয়ে হাতে বসে থাকবে না যে আপনি কখন আসবেন এবং তার কাছ থেকে টাকাটা হট করে তার হাত থেকে নিয়ে নিলেন এবং সেই টাকাটা আপনি গিয়ে খরচা করলেন। এইটার স্কোপ কিন্তু আপনার একেবারেই 0। আপনাকে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে চাইতে হতে পারে যে আমার আজকে এই পয়সাটার প্রয়োজন, আপনি কি আমাকে এই পয়সাটা দিতে পারবেন? এই টাকাটা আমার হাত খরচার জন্য প্রয়োজন। তো এই যে একটা বাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন পরিস্থিতিতে জিনিসপত্রর যে অ্যাক্সেস বা পাওয়ার, স্কোপ কিন্তু একেবারেই ডিফারেন্ট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও এই ব্যাপারটা অনেকটাই সেম। আমরা যখন ভেরিয়েবল এবং ভ্যালুজের কথা বলি, সেই ভেরিয়েবল এবং ভ্যালুজগুলোর অ্যাক্সেস বা তাদের যে অস্তিত্ব, এই পুরো জিনিসটাকে যে কন্ট্রোল করে তাকে বলা হয় হচ্ছে স্কোপ। একটা জায়গাতে বা একটা পরিস্থিতিতে একটা ভেরিয়েবলকে হয়তো আপনি অ্যাক্সেস করতে পারেন খুব ফ্রিভাবে। তার কারণ তার স্কোপটা ওইভাবে ডিফাইন করা হয়েছে। অন্য ক্ষেত্রে হয়তো আপনি সেটাকে অ্যাক্সেসই করতে পারবেন না। তার কারণ হচ্ছে তার স্কোপটা এক্ষেত্রে ডিফারেন্ট। তা চলুন এবার প্রোগ্রামিংয়ে দেখি, কোড ভিত্তিক উদাহরণে গিয়ে দেখি যে আমরা কিভাবে ডিফারেন্ট টাইপের স্কোপ ডিফাইন করতে পারি এবং জাভাস্ক্রিপ্টে কিভাবে ভেরিয়েবলস এবং ভ্যালুস এই জিনিসগুলো তাদের বিহেভিয়ারকে পরিবর্তন করতে পারে, ওইগুলো স্কোপকে কিভাবে ডিফাইন করেছেন তার উপরে। তাহলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্কোপকে ৩ টে ভাগে ভাগ করা যেতে পারে। অ্যাকচুয়ালি ৪ টে ভাগে। কিন্তু এই ভিডিওতে আমরা ৩ টে জিনিস নিয়ে খুব গভীরে দেখব। একটা হচ্ছে গ্লোবাল স্কোপ, সেকেন্ড হচ্ছে লোকাল স্কোপ, ওটাকে আবার ফাংশনাল স্কোপ বা ফাংশন স্কোপও বলা হয়। আর থার্ড হচ্ছে ব্লক স্কোপ।
ফোর্থ যে স্কোপটা থাকলো, যেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো না, সেটার নাম হচ্ছে মডিউল স্কোপ। এই জন্যই আমরা এই ভিডিওতে মডিউল স্কোপ নিয়ে কথা বলবো না, যেহেতু আমরা মডিউল নিয়ে এখনো পর্যন্ত খুব পড়াশোনা করিনি এই চ্যানেলে। যখন মডিউল নিয়ে ভিডিও আসবে ভবিষ্যতে, তখন সেই ভিডিওর পাশাপাশি মডিউল স্কোপ নিয়েও কথা বলা হবে। তো আপাতত আমরা 3টে স্কোপ নিয়ে ফোকাস করব: গ্লোবাল স্কোপ, লোকাল অর ফাংশনাল স্কোপ এবং ব্লক স্কোপ। প্রথম কথা বলি আমরা গ্লোবাল স্কোপ নিয়ে, যে গ্লোবাল স্কোপ জিনিসটা কি। গ্লোবাল এই কথাটার মানে কি? আমরা এক্সিকিউশন কনটেক্সট ভিডিওতে শিখেছি গ্লোবাল মানে সামথিং দ্যাট ইজ নট ইনসাইড ফাংশন, মানে এমন একটা জিনিস যেটা ফাংশনের মধ্যে নেই। ফাংশনের মধ্যে যা কিছু আছে সব ফাংশনাল স্কোপের মধ্যে। আমরা আসবো একটু পরে ফাংশনাল স্কোপ জিনিসটা কি জানার জন্য। কিন্তু ফাংশনের বাইরে যা কিছু আমি ডিফাইন করি সব কিছু হচ্ছে গ্লোবাল স্কোপের মধ্যে থাকে, ঠিক আছে? এইবার এক্সিকিউশন কনটেক্সট ভিডিওতে আমরা ফাংশনাল কনটেক্সট আর গ্লোবাল কনটেক্সট এই দুটো জিনিস নিয়ে খুব বেশি আলোচনা করেছি। আপনারা যারা ভিডিওটা এখনো দেখেননি, আমার অনুরোধ থাকবে সেই ভিডিওটা প্রথমে দেখার, যাতে করে যখন আমরা স্কোপের ভিডিওতে, এই ভিডিওতে ওই যে কনটেক্সট, হোয়েস্টিং এগুলো রেফারেন্স টেনে আনবো, তখন আপনার বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? প্লিজ ওই ভিডিওগুলো আগে দেখবেন। ফাংশনাল এক্সিকিউশন কনটেক্সট, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, এই দুটো জিনিস আমরা খুব ভালো করে বুঝেছি প্রিভিয়াস ভিডিওতে। সেখানে গ্লোবাল স্কোপ এবং লোকাল স্কোপ কিংবা ফাংশনাল স্কোপ আমরা 1:1 ম্যাপিং করতে পারবো। তার মানে হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের জিনিস আচ্ছা গ্লোবাল স্কোপে, ফাংশনাল এক্সিকিউশন কনটেক্সটের জিনিস আচ্ছা ফাংশনাল স্কোপে, এইভাবে আমরা ম্যাপিং করতে পারবো। কিন্তু আবার 3 নম্বর যে জিনিসটা আমি বলছি সেটার নাম হচ্ছে ব্লক স্কোপ। আমরা এখনো পর্যন্ত ব্লক নিয়ে কিছু কথাই বলিনি। তা ব্লক জিনিসটা কি? জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্লক মানে হচ্ছে যদি আপনার কোনো ভেরিয়েবল বা ভ্যালু আপনি ডিক্লেয়ার করেন যেটা গ্লোবাল স্কোপেও নেই, যেটা ফাংশনাল স্কোপেও নেই, কিন্তু কোনোভাবে এই যে দুটো প্যারেন্থেসিস, এই যে দুটো ব্র্যাকেট কার্লি ব্রেসেস এই দুটোর মধ্যে আছে, তাহলে সেই ভেরিয়েবলটা হচ্ছে ব্লক স্কোপে আছে, সেই ভেরিয়েবলটা ব্লক স্কোপের মধ্যে আছে। এবার এই দুটো প্যারেন্থেসিস আপনি কোথায় দেখতে পারেন? প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা ভ্যালিড সিনট্যাক্স। আমি এখানে ডেফিনেটলি লিখতে পারি x=10, এটা লিখতেই পারি, এটা একটা ভ্যালিড সিনট্যাক্স। কিন্তু আমরা জেনারেলি শুধুমাত্র এরকম এমটি ব্লক তৈরি করি না। ব্লক কখন কাজে আসে? ব্লক কাজে আসে কিছু কিছু ডিফারেন্ট সিনট্যাক্স বা স্টেটমেন্টের সাথে। কিভাবে? এইভাবে, আমরা যখন ধরুন একটা ইফ ব্লক লিখছি, ইফ একটা কন্ডিশন, তারপরে কিন্তু আমরা দিই এই যে ব্লকটা, এটা একটা ব্লক। আবার আমরা যখন ফর লুপ লিখি, আমরা এরকম লিখতে পারি ফর i=10, i<20, i++। এখানে কিন্তু আমি আবার সেই ব্লক দিই, এই ব্লকের মধ্যে আমি কোড লিখি। তো এই যে ফর লুপের ক্ষেত্রে, এই যে ইফ এলসের ক্ষেত্রে, এই যে ওয়াইল লুপের ক্ষেত্রে, সুইচ কেসের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে তৈরি করে ব্লক স্কোপ। তার কারণ হচ্ছে এই যে কোড আপনি যা লেখেন, সেই কোডগুলো আপনি লেখেন হচ্ছে একটা ব্লকের মধ্যে, এই যে কার্লি ব্রেসেসের মধ্যে। তার মানে এর ভিতরে যা যা ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করেন বা করবেন, সমস্ত ভেরিয়েবলগুলো হচ্ছে এই ব্লক স্কোপের মধ্যে থাকবে। তো এখনো পর্যন্ত শুধুমাত্র আমরা ডেফিনেশন বললাম যে গ্লোবাল স্কোপ কি, গ্লোবালি যে সমস্ত ভেরিয়েবলগুলোকে আপনি ডিক্লেয়ার করবেন সেটা হচ্ছে গ্লোবাল স্কোপ। গ্লোবালি ডিক্লেয়ার করা মানে হচ্ছে সেই পার্টিকুলার ভেরিয়েবলটা কোনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার হবে না, কোনো ব্লকের মধ্যে ডিক্লেয়ার হবে না। ফাংশনাল বা লোকাল স্কোপ কি? সেটা হচ্ছে ভেরিয়েবলগুলো বা ভ্যালুগুলো শুধুমাত্র একটা ফাংশনের মধ্যে ডিফাইন হবে এবং সেই তার অস্তিত্ব সে ফাংশনের মধ্যে থাকবে। ব্লক স্কোপ কি? ব্লক স্কোপ মানে হচ্ছে যে এই জিনিসটা যেটা আপনি ডিক্লেয়ার করছেন বা ভ্যালু বা ভেরিয়েবলটা, সেটা একটা ব্লকের মধ্যেই থাকবে। আচ্ছা, এইভাবে যখন আমরা প্রোগ্রামিংয়ে কোনো থিওরি বুঝি, যে গ্লোবাল স্কোপ, ফাংশন স্কোপ, ব্লক স্কোপ, থিওরিগুলো ডাইরেক্টলি প্রোগ্রামিং ভিত্তিক না হয়ে যদি আমরা কোনো আমাদের রিয়েল লাইফ থেকে কোনো এক্সাম্পল নিই, তাহলে আরও বেশি বুঝতে সুবিধা হয়। একটা এক্সাম্পল আপনাকে আমি কুইকলি দিই। যদি গ্লোবাল স্কোপ বুঝতে হয়, এটাকে ভাবুন যে আপনি কোনো একটা হোটেলে গেছেন। এবার হোটেলে গিয়ে সেখানে ডেফিনেটলি একটা লবি আছে বা রিসেপশন এরিয়া আছে। সেই রিসেপশন এরিয়াতে গিয়ে যারাই হোটেলে যায় তারা কিন্তু গিয়ে প্রথমে জিজ্ঞাসা করতে পারে যে এই হোটেলের ট্যারিফ কত, দাম কত, কতগুলো রুম আছে, এসি রুমের ভাড়া কত, নন এসি রুমের ভাড়া কত। ওইখানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। পৃথিবীর যে কোনো লোক যে কোনো হোটেলে গিয়ে, যে কোনো রিসেপশনে গিয়ে সে সরাসরি জিজ্ঞাসা করতে পারে যে এই হোটেলের বিস্তারিত থাকা, খাওয়া এই সমস্ত জিনিসপত্র সম্পর্কে। এটাকে অনেকটা ভাবুন যে গ্লোবাল স্কোপের মতো। গ্লোবাল স্কোপের মধ্যে যে ভ্যালু এবং যে ভেরিয়েবলগুলো আপনি ডিক্লেয়ার করছেন, সেগুলো আপনার প্রোগ্রামিংয়ে যে কোনো জায়গাতে যে কেউ সরাসরি অ্যাক্সেস করতে পারে। ঠিক আপনার হোটেলের রিসেপশনের মতো যে কেউ ঢুকে যে কোনো টাইমে অ্যাক্সেস করতে পারে। কিন্তু ভাবুন তো একবার যে হোটেলের রুমগুলোর কথা। যখন আপনি হোটেলের রুমগুলোর কথা ভাবছেন, তখন কিন্তু সেটা আর গ্লোবাল স্কোপে নেই। যে রুমটাকে অ্যাকচুয়ালি ভাড়া নিয়েছে, যার কাছে রুমটার অ্যাক্সেস কার্ড আছে, সেই কিন্তু রুমের ভিতরে গিয়ে রুমের ওপরে সোফার ওপরে বসতে পারে, বেডের ওপরে বসতে পারে, রুমের জল খেতে পারে। তার মানে এটাকে অনেকটা ভাবুন যে ফাংশন স্কোপের মতো। যখন আপনি একটা ফাংশনের ভিতরে আছেন,
তখন ওই ফাংশনের ভিতরে আপনার অস্তিত্বটা আছে। যখন আপনি রুমের ভিতরে আছেন, তখন কিন্তু রুমের ভিতরে আপনি যেকোনো জিনিসকে টাচ করতে পারছেন এবং সেটার অস্তিত্ব আপনার কাছে পুরোপুরি আছে। কিন্তু আপনার কাছে যদি সেই রুমের অ্যাক্সেসটাই না থাকে, তাহলে কিন্তু আপনি রুমের ভিতর থেকে কিছুই অ্যাক্সেস করতে পারবেন না। তো এইটাকে ভাবুন অনেকটা ফাংশনাল স্কোপের মতো। এবারে ব্লক স্কোপ। ব্লক স্কোপে যারা হয়তো দেখেছেন যে হোটেলে কোনো সময় কোনো রুমে অ্যাটাচড সুইমিং পুল থাকে। এবার সেক্ষেত্রে সুইমিং পুলের অ্যাক্সেস কিভাবে হয়? যে আপনি একটা হোটেল নিয়েছেন, একটা হোটেলের রুম নিয়েছেন এবং সেখানে গিয়ে আপনি সুইমিং পুলে গিয়ে সেখানে সুইম-টুইম করে আসতে পারছেন। আপনি যতক্ষণ সুইমিং পুলের ভিতরে আছেন, ততক্ষণ সুইমিং পুলের প্রত্যেকটা জিনিস আপনার অ্যাক্সেসের ভিতরে আছে। সুইমিং পুল থেকে যখনই আপনি বেরিয়ে আসলেন, তখন কিন্তু সুইমিং পুলের ভিতরে থেকে কোনো কিছু জিনিস অ্যাক্সেস করার আপনার আর কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ আপনি সুইমিং পুল থেকে বেরিয়ে এসেছেন। সুইমিং পুলটাকে ভাবুন আপনার ব্লক স্কোপের মতো। যে আপনি ফাংশন স্কোপে ছিলেন এবং সেখান থেকে কোনো একটা ব্লকের মধ্যে ঢুকে গেছেন এবং সেই ব্লকের মধ্যেই আপনার অস্তিত্ব আছে। যখন আপনি সেই ব্লক থেকে বেরিয়ে গেছেন, সুইমিং পুল থেকে বেরিয়ে গেছেন, তখন সুইমিং পুল রিলেটেড যত কিছু অ্যাক্টিভিটিস আপনার, সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে। সুইমিং পুল থেকে বেরিয়ে আসার পরে তো আপনি আর সুইমিং করতে পারবেন না। সুইমিং পুলের মধ্যে থাকাকালীনই আপনাকে সুইমিং করতে হবে, তাই না? তো ব্লক স্কোপের মধ্যে থাকাকালীন আপনার ব্লকের মধ্যে যত কিছু করার, যত কিছু অ্যাক্সেস করার, সবকিছু আপনি করতে পারছেন। কিন্তু ব্লক থেকে একবার যখন বেরিয়ে গেছেন, তখন ব্লকের বাইরে আপনার কিন্তু কোনো অস্তিত্ব নেই। এই যে ৩ টি অ্যানালজি আমরা বুঝলাম, এই ৩ টি অ্যানালজি দিয়ে আপনি গ্লোবাল স্কোপ, ফাংশন স্কোপ, ব্লক স্কোপকে মাথায় রাখতে পারবেন। গ্লোবাল স্কোপ আপনার হোটেলের রেজিস্ট্রেশন, যেখানে সবাই যেতে পারে, সবাই অ্যাক্সেস করতে পারে। লোকাল স্কোপ বা ফাংশন স্কোপ আপনার হোটেলের রুম, যদি আপনার কাছে এন্ট্রি পাস থাকে, তবেই আপনি রুমের ভিতরে গিয়ে সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। বাইরে থেকে কেউ রুমের ভিতরে জিনিসকে অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু বেস্ট জিনিস, আপনার কাছে যদি রুমের কি থাকে, আপনি রুমটাকে ভাড়া নিয়ে রুমের জিনিসটা অ্যাক্সেস করতেও পারবেন। তার সাথে কিন্তু বাইরের জিনিসকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন। তার সাথে আপনি বাইরে গিয়ে লবিতে গিয়ে বসতে পারবেন, সেখানকার নিউজ পেপার নিয়েও পড়তে পারবেন। ঠিক আছে? এটা মাথায় রাখবেন, অ্যানালজিগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ কোডে আমরা দেখব এক্ষুনি। আর ব্লক স্কোপ, ধরুন আপনার কাছে একটা সুইমিং পুল আছে। যতক্ষণ আপনি সুইমিং পুলের ভেতরে আছেন, ততক্ষণ আপনি সুইমিং পুলে স্নান করতে পারছেন, সুইমিং পুলে সুইম করতে পারছেন। বাইরে আসার পরে কিন্তু সেটা আর পারছেন না। গ্লোবাল স্কোপ জাভাস্ক্রিপ্টের সবচেয়ে ওয়াইড স্কোপ। তার মানে হচ্ছে গ্লোবাল স্কোপে যে সমস্ত ভেরিয়েবলগুলো আমরা ডিক্লেয়ার করি, সেগুলোকে আমরা কোনো একটা ফাংশনের মধ্যে অ্যাক্সেস করতে পারবো, কোনো একটা লুপসের মধ্যে অ্যাক্সেস করতে পারবো, যেকোনো ব্লক লাইক ইফ, এলস, হোয়াইল, ফর লুপ, যেকোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারবো। তো এটা আমাদের একটা অবাধ স্বাধীনতা দেয় যেকোনো ভেরিয়েবলকে যেকোনো জায়গাতে অ্যাক্সেস করার জন্য। এবারে বুঝতে হবে যে যখন আমরা গ্লোবাল স্কোপ নিয়ে কথা বলছি, তখন গ্লোবাল স্কোপে আমরা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে পারি? আমরা যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আমরা যথারীতি ৩ খানা কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। একটা কিওয়ার্ড আমরা ধরে নিই var, যেটাকে আমরা বলি হয়তো গ্লোবাল ভেরিয়েবল, এইভাবে ধরে নিই। যেটার ভ্যালু হতে পারে দিস ইজ আ গ্লোবাল ভেরিয়েবল, মানে এটা একটা স্ট্রিং, কারেক্ট? এবার এটাকে যখন আমি লিখেছি যে গ্লোবাল ভেরিয়েবল, দিস ইজ এ গ্লোবাল ভেরিয়েবল, এবার যদি আমি একটা ফাংশন ক্রিয়েট করি, যে ফাংশন ডু সামথিং, এবারে এই ফাংশনের মধ্যে যদি আমি এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে চাই, কনসোল ডট লগ দিয়ে গ্লোবাল ভেরিয়েবল, আমি কিন্তু এটাকে এখানে অ্যাক্সেস করতে পারবো। এবারে যদি আমি ডু সামথিংকে এক্সিকিউট করি, আমি যথারীতি পাবো দিস ইজ এ গ্লোবাল ভেরিয়েবল। তার মানে হচ্ছে এই পার্টিকুলার ভেরিয়েবলটাকে আমি এই ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে পারছি এবং সেই কারণেই কিন্তু এর ভ্যালুটাকে আমি এখানে প্রিন্ট করতে পারছি। এবারে এই যে ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করেছি, এই ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করেছি একটা কিওয়ার্ড, যেটা নাম দিয়েছি var। var জাভাস্ক্রিপ্টের পুরনো একটা কিওয়ার্ড। সেই কিওয়ার্ড দিয়ে যখন আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তখন সেই ভেরিয়েবলকে আমরা অন্যান্য বিভিন্ন জায়গাতে অ্যাক্সেস করতে পারি, প্রোভাইডেড যে ভেরিয়েবলটা কোন জায়গাতে ডিক্লেয়ার করা হয়েছে। এখানে একটা মিসকনসেপশন আছে যে var দিয়ে যদি আমি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি, তাহলে সেই ভেরিয়েবলটাকে আমরা যেখানে ডিক্লেয়ার করি না কেন, এটা মাইন্ড করে না, আমরা যে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারি। এটা কিন্তু সত্যি নয়। কিছুক্ষণ পরে আমরা বুঝবো যে কেন এটা সত্যি নয়। ঠিক আছে? কিন্তু এখন ভাবুন যে গ্লোবাল লেভেলে, মানে গ্লোবাল স্কোপে যদি আপনি কোনো ভেরিয়েবলকে ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে ভেরিয়েবলকে var দিয়ে ক্রিয়েট করেন, কিংবা আরও দুটো যে কিওয়ার্ড আছে let এবং const, এই দুটো দিয়ে ক্রিয়েট করেন, তাদের স্কোপ এবং স্কোপের ডেফিনেশন কিন্তু এক্স্যাক্টলি এক। তার মানে আমি এবারে এক্স্যাক্টলি সেম কোডটাই রেখেছি, কিন্তু দেখুন এখানে ভারের জায়গাতে আমি করে দিয়েছি ওই যে লেট। ঠিক আছে? লেট আরেকটি উপায় যার মাধ্যমে আপনি যে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারেন। এবার যেহেতু এই পার্টিকুলার ভেরিয়েবলটা গ্লোবাল স্কোপে আছে, তার মানে ভেরিয়েবলটা ফাংশনের মধ্যে নেই, কিংবা অন্য দুটো কার্লি ব্রেসেসের মধ্যেও নেই, মানে কোনো ব্লকের মধ্যেও নেই। যেহেতু এই ভেরিয়েবলটা ফাংশনের মধ্যে এবং ব্লকের মধ্যে নেই, সেই কারণে এই ভেরিয়েবলটা হচ্ছে এটা গ্লোবাল ভেরিয়েবল। এবার এইটাকে আমি ডিক্লেয়ার করেছি লেট দিয়ে ভারের জায়গাতে। এক্ষেত্রেও কিন্তু এই ভেরিয়েবলের যে লাইফ সাইকেল, এই ভেরিয়েবলের যে এক্সিস্টেন্স, সেটা এক্স্যাক্টলি সেম হবে। এক্ষেত্রেও
আমি যদি ডু সামথিং করি আমি এক্স্যাক্টলি সেম আউটপুট পাবো। তো গ্লোবাল স্কোপে আমি ভেরিয়েবলকে var দিয়ে ডিক্লেয়ার করি, লেট দিয়ে ডিক্লেয়ার করি, কিংবা আমি যদি এখন কনস্ট দিয়ে ডিক্লেয়ার করি, ইট ডাজেন্ট ম্যাটার। এটা মাথায় রাখতে হবে। এইবার আবার সেম জিনিসটাই যদি আমি কনস্ট দিয়ে করি var লেটার জায়গাতে, কিন্তু গ্লোবাল স্কোপে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে ফাংশনের বাইরে, ব্লকের বাইরে, সেক্ষেত্রেও আমার আউটপুট কিন্তু একই থাকবে। এখানেও আমি কিন্তু এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবো যে কোনো জায়গায়। শুধু এখানে না, আমি যদি এইবার অ্যাক্সেস করতে চাই, আমার তো ফাংশন এক্সিকিউট হয়ে গেছে, এইবার আমি যদি অ্যাক্সেস করতে চাই ভেরিয়েবলটাকে এখানেও কিন্তু ভেরিয়েবলটা অ্যালাইভ। তার কারণ হচ্ছে ভেরিয়েবলটা গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার করা হয়ে গেছে। গ্লোবাল স্কোপে আপনি ভেরিয়েবলকে var দিয়ে ডিক্লেয়ার করেন, লেট দিয়ে ডিক্লেয়ার করেন, কনস্ট দিয়ে ডিক্লেয়ার করেন, সেই পার্টিকুলার ভেরিয়েবলের অস্তিত্ব সব জায়গাতে থাকবে। এবারে ন্যাচারালি যে কোনো জিনিস যেটা সহজে খুব পাওয়া যায় তার সাথে কোনো না কোনো ফল্ট তো থাকবেই। গ্লোবাল স্কোপের ক্ষেত্রেও কিন্তু সেইটাই ব্যাপার। গ্লোবাল স্কোপে আপনি যখন কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছেন, আপনার যথেষ্ট সম্ভাবনা আছে যে সেই ভেরিয়েবলটার ভ্যালু কেউ প্রোগ্রামিংয়ের কোনো ক্ষেত্রে হয়তো ওভাররাইট করে দিতে পারে। এবং যেহেতু এটা গ্লোবাল স্কোপে, এই পার্টিকুলার ভেরিয়েবলের অ্যাক্সেস তো সবার কাছে আছে। যেমন আমি এই ভেরিয়েবলটাকে এই জায়গাতে ডিক্লেয়ার করেছি, কোনো জায়গাতে হয়তো আমি এটাকে ওভাররাইট করে দিতে পারি। ওভাররাইট মানে আমি এটাকে যে ভ্যালু দিয়ে ডিফাইন করেছি এখানে, এর ভ্যালুটা আমি চেঞ্জ করে দিতে পারি। এটা সম্ভব হতেই পারে আপনার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। এবং সেই কারণেই কিন্তু গ্লোবাল ভেরিয়েবলগুলোকে রাখা আপনাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা একটু ডেঞ্জারাস ব্যাপার হয়ে যায়। তো সেক্ষেত্রে কিছু রুলস আছে। যখন আপনি গ্লোবাল ভেরিয়েবল বা কোনো ভেরিয়েবলকে গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার করছেন, তখন যতটা সম্ভব হয় সেটাকে কনস্ট দিয়ে ডিক্লেয়ার করবেন। কারণ কনস্ট দিয়ে একবার একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে তার ভ্যালু যখন অ্যাসাইন করা হয়, তখন কিন্তু সেম ভেরিয়েবলে আপনি আবার কোনো নতুন ভ্যালুকে রিঅ্যাসাইন করতে পারবেন না। তার কারণ সেটাকে যদি দেখতে হয়, আমি এখানে যদি গ্লোবাল ভেরিয়েবল করি এবং এখানে এর ভ্যালুটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, যে আই এম তাপস বলে, আমি কিন্তু অ্যালাউড হব না। তার কারণ এটা বলবে যে অ্যাসাইনমেন্ট টু এ কনস্ট্যান্ট ভেরিয়েবল ইজ টাইপ এরর, আমাকে করতে দেবে না। কিন্তু সেম জিনিসটাই যদি আমি var দিয়ে করতাম এখানে, তাহলে কিন্তু এই গ্লোবাল ভেরিয়েবলকে আমি নতুন ভ্যালু অ্যাসাইন করতে পারতাম। আমি যদি লেট দিয়ে করতাম, তাহলেও কিন্তু গ্লোবাল ভেরিয়েবলকে আমি নতুন ভ্যালু অ্যাসাইন করতে পারতাম। তো গ্লোবাল ভেরিয়েবলের ডিক্লারেশন ক্ষেত্রে বা যে কোনো ভেরিয়েবল যেটাকে আপনি গ্লোবাল স্কোপে ডিক্লেয়ার করবেন, সেক্ষেত্রে রুল নাম্বার 1, সবসময় চেষ্টা করবে সেটাকে কনস্ট দিয়ে ডিক্লেয়ার করার, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল রিঅ্যাসাইনমেন্ট ওই পার্টিকুলার ভেরিয়েবলের চান্স না থাকে। সেকেন্ড রুল, গ্লোবাল ভেরিয়েবলকে ইউজই করবেন না, ভেরিয়েবলকে গ্লোবাল স্কোপে ডিক্লেয়ারই করবেন না। যতটা সম্ভব ভেরিয়েবলকে তার লোকাল স্কোপ বা ফাংশনাল স্কোপ, যেটা আমরা এরপরে দেখব, কিংবা ব্লক স্কোপ, সেখানে ডিক্লেয়ার করবেন। তো এই গেল আপনার গ্লোবাল স্কোপ এবং গ্লোবাল স্কোপের কিছু রুলস। আশা করি এটা আপনাদের পুরোপুরি পরিষ্কার। এবারে আমরা কথা বলবো লোকাল স্কোপ নিয়ে, লোকাল স্কোপ অর্থাৎ ফাংশন স্কোপ নিয়ে। তারপরে আমরা যাব হচ্ছে ব্লক স্কোপে। তো ফাংশন স্কোপ মানে একটা ভেরিয়েবল যেটাকে একটা ফাংশনের মধ্যে ডিফাইন করা হয়েছে, সেই পার্টিকুলার ভেরিয়েবলের যে স্কোপ বা অস্তিত্ব সেটা সেই ফাংশনের মধ্যেই থাকবে। সেই ফাংশনের বাইরে সেই পার্টিকুলার ভেরিয়েবলটার কোনো অস্তিত্ব নেই। এইবার এইখানেই একটি মিথ বা একটা ভ্রান্ত ধারণা যেটা আমি ভাঙার চেষ্টা করব। অনেকেই ভাবেন যে আমি যখন var দিয়ে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, আমি পৃথিবীর যে কোনো জায়গাতে যদি ডিক্লেয়ার করি, তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটাকে অ্যাক্সেস করা যেতে পারবে। এটা একটা ভুল ধারণা। দেখবেন কিভাবে? চলুন একটা ফাংশন ক্রিয়েট করে নিই আবার। সেই ফাংশনটার নাম আবার রাখি ডু সামথিং। ওকে? এবারে এই ফাংশনের মধ্যে আমি var দিয়ে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, var count equals to 10। এবার এখানে যদি আমি console.log করি এবং কাউন্টকে যদি প্রিন্ট করি এবং তারপরে যদি আমি ডু সামথিংকে এক্সিকিউট করি, অফকোর্স 10 আসবে। তার কারণ হচ্ছে এই ফাংশনের মধ্যে এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা হয়েছে, এই ভেরিয়েবলের অস্তিত্ব এই ফাংশনের মধ্যেই, এবং যেহেতু এই ভেরিয়েবলের অস্তিত্ব ফাংশনের মধ্যে, তার মানে ফাংশনের মধ্যে এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা যাবে, তার ভ্যালুকে অ্যাক্সেস করা যাবে। আমরা ফাংশনের মধ্যেই console.logকে লিখেছি, তার মানে ফাংশনের মধ্যে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারছি। সেম জিনিসটাকে একটু চেঞ্জ করে দিই, সেম ফাংশন, কিন্তু এবার console.logটা আমরা ফাংশনের মধ্যে লিখব না, console.logটা আমরা লিখব ফাংশনের বাইরে, এই জায়গাতে। ঠিক আছে? কিন্তু তার আগে আমি ফাংশনটাকে একবার এক্সিকিউট করে দিই, যাতে ফাংশনটা এক্সিকিউট হয়ে যায়। হয়ে গেল ডু সামথিং। এইবারে যদি কাউন্টকে আমি অ্যাক্সেস করতে চাই, কাউন্ট তো var দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে, তার মানে কাউন্টকে আমার অ্যাক্সেস করা উচিত কি? এই যে ভ্রান্ত ধারণাটা, এইটা একদম ভুল। আমি যখনই এবার কাউন্টকে অ্যাক্সেস করতে যাব, আমি কিন্তু রেফারেন্স এরর পাবো যে কাউন্ট ইজ নট ডিফাইন্ড। দেখুন, কাউন্টকে কিন্তু অ্যাক্সেস করা যাচ্ছে না, যতই সে var দিয়ে ডিক্লেয়ার করা হোক। এই ব্যাপারটা খুব মাথার মধ্যে রাখতে হবে যে আপনি ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছেন, তাকে শুধুমাত্র সেই ফাংশনের মধ্যেই অ্যাক্সেস করা যায়। এইটাই হচ্ছে ওই ভেরিয়েবলের লোকাল স্কোপ বা ফাংশন স্কোপ।
সেটা var দিয়ে ডিক্লেয়ার করা হোক আপনি বাইরে অ্যাক্সেস করতে পারবেন না, সেটা let দিয়ে ডিক্লেয়ার করা হোক আপনি বাইরে অ্যাক্সেস করতে পারবেন না, সেটা কনস দিয়ে ডিক্লেয়ার করা হোক আপনি বাইরে অ্যাক্সেস করতে পারবেন না। এটা ভীষণভাবে মাথায় রাখতে হবে। এইবার এই যে ফিলোসফিটা আমি বললাম যে আপনি ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছেন সেটাকে আপনি ফাংশনের বাইরে অ্যাক্সেস করতে পারবেন না, এটা হচ্ছে ফাংশনের স্কোপ। কিন্তু এইটা যে অপোজিটটা সেটা কিন্তু আবার মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই ফাংশনটাকে যেখানে ডিক্লেয়ার করা হয়েছে, মানে যেটা ফাংশনের স্কোপ, সেই পার্টিকুলার স্কোপের মধ্যে যা যা কিছু ডিক্লেয়ার করা হয়েছে ফাংশন সবকিছুকে অ্যাক্সেস করতে পারে। একটু কনফিউজিং রাইট? আমি বুঝিয়ে বলি। ধরা যাক আমার কাছে দুটো ভেরিয়েবল আছে, একটা আমি var দিয়ে ডিক্লেয়ার করি সেটাকে বলি var count equals to 20, আর একটাকে আমি let দিয়ে ডিক্লেয়ার করি যেটাকে আমি বলি greeting equals to hello। এই যে দুটো ভেরিয়েবল আমি নিয়েছি, এই দুটো ভেরিয়েবল কোথায় ডিক্লেয়ার করা হয়েছে? এই দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে গ্লোবাল স্কোপে। কেন গ্লোবাল স্কোপে? কারণ এই দুটো ভেরিয়েবল ফাংশনের মধ্যে নেই, কোনো ব্লকের মধ্যে নেই। ক্লিয়ার? আমি দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নিয়েছি। এইবারে আমি আবার আমার ফাংশন ডু সামথিংকে ডিক্লেয়ার করছি, ডু সামথিং। এবার এই ফাংশন ডু সামথিং এর মধ্যে আমি আর একটা ভেরিয়েবল নিই যেটাকে আবার আমি এবার লেট দিয়ে ডিক্লেয়ার করি, লেট আইটেমস ইকুয়ালস টু সে 30। এবার মজাটা দেখুন, এই যে আইটেমস 30 এই জিনিসটাকে আপনি ফাংশনের বাইরে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারবেন না, তার কারণ এটা ফাংশনাল স্কোপে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে? এইবারে সেকেন্ড রুল, ফাংশনটা কোথায় ডিক্লেয়ার করা হয়েছে? ফাংশনটা ডিক্লেয়ার করা হয়েছে গ্লোবাল স্কোপে, তাই তো? কারণ এই ফাংশনটা অন্য কোনো ফাংশনের মধ্যে নেই। এই ফাংশনটা যদি অন্য কোনো ফাংশনের মধ্যে থাকতো তাহলে আমরা বলতাম এই ফাংশনটা অন্য একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয়েছে, সো ওই ফাংশনের স্কোপে আছে। যেহেতু এই ফাংশনটা অন্য কোনো ফাংশনের মধ্যে নেই, এই ফাংশনটা একদম খোলা একটা জায়গায় আছে, সেই জন্য এই ফাংশনটাকে ডিক্লেয়ার করা হয়েছে গ্লোবাল স্কোপে। রুল হচ্ছে যখন একটা ফাংশনকে কোনো একটা স্কোপে ডিক্লেয়ার করা হয় বা ডিফাইন করা হয় তখন সেই ফাংশনটা সেই স্কোপের সমস্ত ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারে, কিন্তু সেই ফাংশনের মধ্যে যেগুলো আমি ডিক্লেয়ার করব সেগুলোকে বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। এই দুটো রুল যদি মাথার মধ্যে, মনের মধ্যে, ঘুমের মধ্যে গেঁথে নিতে পারেন, আমাদের যে আগামী ভিডিও ফান্ডামেন্টালসে ক্লোজার, এটা বুঝতে আপনার 10 মিনিটও টাইম লাগবে না এবং ক্লোজারের যে কোনো রকমের অ্যান্সার আপনি চোখ বুঝে দিতে পারবেন। আবার বলি রুলটা, যখন আমি ফাংশন স্কোপ ডিক্লেয়ার করব, একটা ফাংশনের মধ্যে যে যে ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করব সেই ভেরিয়েবলগুলোকে বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু ফাংশনটা যে স্কোপের মধ্যে ডিক্লেয়ার হয়েছে সেই স্কোপের মধ্যে যে যে ভেরিয়েবলগুলো আছে সেইগুলোকে ফাংশন অ্যাক্সেস করতে পারবে। তাহলে এই রুলটাকে যদি আমরা মেনে চলি, তার মানে এই যে আইটেমস, এই আইটেমসকে আমি বাইরে অ্যাক্সেস করতে পারবো না কারণ এটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার হয়েছে, কিন্তু এই কাউন্ট আর গ্রিটিং এই দুটো জিনিসকে আমি ফাংশনের মধ্যে অ্যাক্সেস করতে পারবো। তার মানে আমি যদি দিই কনসোল ডট লগ অফ কাউন্ট কমা গ্রিটিং, ইট ইজ অ্যালাউড। এবারে ফাংশনটাকে আমি ডিফাইন করলাম, এইবার ধর ফাংশন তো ডিফাইন হয়ে গেল, এবার ফাংশনটা আমি এক্সিকিউট করি। দেখুন কাউন্টের ভ্যালু 20 আর আমার গ্রিটিং এর ভ্যালু হ্যালো দিয়েছে। এইবারে যদি আমি আইটেমসকে অ্যাক্সেস করতে চাই, আইটেম ইজ নট ডিফাইন্ড, তার কারণ আইটেমের বাইরে কোনো অস্তিত্ব নেই, আইটেমের অস্তিত্ব যা আছে সব এই ফাংশনের মধ্যে আছে। আমি যদি ফাংশন ডু সামথিংটাকে আরেকবার নিয়ে আসি আপনাদের সামনে, এবার আমি যদি এইখানে কনসোল ডট লগ করে আইটেমসকে অ্যাক্সেস করতে চাই, এবারে যদি আমরা ডু সামথিংকে ডিফাইন করি আর তারপরে যদি ডু সামথিংকে আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে শুধুমাত্র যে বাইরের ভ্যালুগুলো আমরা পাবো তাই নয়, এই ফাংশনের মধ্যে এই যে আইটেমস ডিক্লেয়ার করা হয়েছে তার ভ্যালুটাও কিন্তু আমরা পাবো, কারণ এটা ফাংশন স্কোপের মধ্যে আছে। দেখুন 20 হ্যালো অ্যান্ড 30, বুঝতে পারছেন স্কোপ? তা স্কোপটা একটা ভীষণ স্ট্রং জিনিস। স্কোপের মাধ্যমে আপনি ডিফাইন করেন যে ওই পার্টিকুলার ভেরিয়েবল তার লাইফ টাইম কি, সে কখন মরে যাচ্ছে, সে কখন জীবিত আছে, তার অ্যাক্সেস কোথায় হতে পারে, তার অ্যাক্সেস কোথায় সম্ভব না, আমি ফাংশনের ভিতরে থেকে বাইরের জিনিসকে কিভাবে অ্যাক্সেস করতে পারি, ফাংশনের বাইরে থেকে ভিতরের জিনিসকে কিভাবে কেন অ্যাক্সেস করতে পারি না, এই জিনিসগুলো বোঝানোর জন্য হচ্ছে ব্যাপার। তো একটা জিনিস ফাংশনাল স্কোপ যখন বুঝবেন, লোকাল স্কোপ যে ফাংশনাল স্কোপ যখন বুঝবেন, এই দুটো যে আমি রুল বললাম এই দুটো রুল তো মাথায় রাখবেন। আর একটা যে মিসকনসেপশন বলেছি যে var দিয়ে আমি ডিক্লেয়ার যেখানে খুশি করে দিতে পারি এবং যেখানে খুশি ডিক্লেয়ার করার পরে আমি যেখান থেকে খুশি অ্যাক্সেস করতে পারি, এই জিনিসটাও কিন্তু ঠিক নয়। তার কারণ var দিয়ে যখন আমি কিছু ডিক্লেয়ার করি সেটা যদি ফাংশন স্কোপের মধ্যে ডিক্লেয়ার করি তাহলেও ওটাকে শুধুমাত্র ওই ফাংশনের মধ্যে থেকেই অ্যাক্সেস করা যাবে, তার বাইরে থেকে কখনোই অ্যাক্সেস করা যাবে না। বোঝা গেল? এবার এই যে লোকাল স্কোপ নিয়ে আমরা কথা বললাম, ফাংশন স্কোপ নিয়ে কথা বললাম, এর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি আছে যে আমরা ভেরিয়েবলকে আইসোলেট করতে পারছি। আইসোলেট মানে একটার থেকে আরেকটাকে আলাদা করতে পারছি। ধরুন 4টে ফাংশন আছে, 4টে ফাংশনের মধ্যে আপনার কাউন্ট ভেরিয়েবলকে দরকার।
এবার যদি 4টে ফাংশনের মধ্যে আপনার কাউন্ট ভেরিয়েবলকে দরকার, তাহলে 4টে ফাংশনের মধ্যে আপনি কাউন্ট ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারছেন। তার কারণ ওই যে প্রত্যেকটা ফাংশনের মধ্যে আপনি কাউন্ট ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছেন, তার বাইরে কাউন্ট ভেরিয়েবলের কোনো অস্তিত্ব নেই, কাউন্ট ভেরিয়েবলের কোনো ডেফিনেশন নেই। তো প্রত্যেকটা ফাংশনের মধ্যে কাউন্ট ভেরিয়েবলের নিজস্ব ডেফিনেশন আছে। এটা একটা বিরাট বড় সুবিধা। সেকেন্ড সুবিধা হচ্ছে যখন আপনি ফাংশনের মধ্যে ফাংশনাল স্কোপে কিছু ডিফাইন করছেন, পুরো ফাংশনটাকে আপনি কোনো না কোনো জায়গাতে রিইউজ করতে পারছেন। তার কারণ হচ্ছে এখন যেখানে যেখানে আমার ডু সামথিংয়ের লজিক দরকার, আমি তো আবার সেম লজিকটা গিয়ে আবার লিখবো না সেখানে। আমি শুধুমাত্র এই ডু সামথিংকে যেরকম এখানে কল করেছি, ঠিক সেরকমটাই বিভিন্ন জায়গাতে গিয়ে কল করে দেবো। তাহলে ডু সামথিংয়ের মধ্যে যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো লেখা আছে, সেই ইনস্ট্রাকশনগুলোই পরপর এক্সিকিউট হয়ে যাবে। তাহলে রিইউজেবিলিটির ক্ষেত্রেও কিন্তু লোকাল স্কোপ বা ফাংশনাল স্কোপ একটা বড় ভূমিকা রাখে। আর এক্ষেত্রেই আমি সবসময় বলবো যে গ্লোবাল স্কোপে জিনিস কখনোই রাখবেন না। যদি রাখেন শুধুমাত্র কনস্ট্যান্ট রাখবেন। যখন আপনি লোকাল স্কোপে আছেন বা ফাংশনাল স্কোপে আছেন, তখন যতটা সম্ভব আপনি চেষ্টা করবেন যে কনস্টই ইউজ করার। যেখানে যেখানে আপনি কনস্ট ইউজ করতে পারবেন না, সেখানে কিন্তু আপনি লেট ইউজ করতে পারবেন। এইবার প্রশ্ন, আমি কখন কনস্ট ইউজ করতে পারবো না, আমি কখন লেট ইউজ করব? আচ্ছা, আমি ব্যাপারটাকে একদম সহজ করে দিই আপনাদের কাছে। রুল নাম্বার 1, ভার কখনো ইউজ করবেন না। কোনো দিন কখনো কোনো জায়গাতে ভার ইউজ করবেন না। কোনো ভেরিয়েবলকে কিওয়ার্ড ছাড়া ডিক্লেয়ার করবেন না। যখন আপনি জাভাস্ক্রিপ্টকে নন স্ট্রিক্ট মোডে রান করেন, জাভাস্ক্রিপ্টকে দুভাবে রান করা যায়, স্ট্রিক্ট মোডে, নন স্ট্রিক্ট মোডে। যখন আপনি জাভাস্ক্রিপ্টকে নন স্ট্রিক্ট মোডে রান করেন, তখন জাভাস্ক্রিপ্টকে আপনি বলতে পারেন যে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, সেটার কোনো পার্টিকুলার var লেট কনস্ট না দিয়ে। যেমন আমি এরকম ক্রিয়েট করতেই পারি x ইকুয়ালস টু 30, হয়ে যাবে ক্রিয়েট, কারণ আমার ব্রাউজারটা এখন নন স্ট্রিক্ট মোডে রান হচ্ছে। ঠিক আছে? এখন যখন আপনি x ইকুয়ালস টু 30 করলেন, ইন্টারনালি কিন্তু এটা var x ইকুয়ালস টু 30 হচ্ছে। ঠিক আছে? এখন জাভাস্ক্রিপ্ট খুব দিলদার মানুষ, মানে খুব ফ্রি ব্যাপার, আমাদের সব কিছু দিয়ে দেয়, ফ্লেক্সিবল, এই জন্য এটা করে নিয়েছে। কিন্তু আপনি করবেন না। তার কারণ হচ্ছে এই জিনিসটা পরবর্তী ক্ষেত্রে আমি এক্ষুনি দেখাবো যে ভেরিয়েবল শ্যাডোয়িং জিনিসটা কি, পরবর্তী ক্ষেত্রে ভীষণভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার লোকাল স্কোপে এসে সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারে। যখনই ডিক্লেয়ার করবেন কনস্ট দিয়ে করবেন, var ইউজই করবেন না। রুল নাম্বার 1। সেকেন্ড রুল, যখন আপনার ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হওয়ার কোনো দরকার পড়বে না, আপনি শিওরলি জানেন যে এই পার্টিকুলার ভেরিয়েবলের ভ্যালু কখনোই চেঞ্জ হবে না, তখন আপনি কনস্ট ইউজ করবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সবসময় কনস্ট বাই ডিফল্ট ভেরিয়েবলের ডিক্লারেশন আপনার মাথায় থাকা উচিত কনস্ট দিয়ে ইউজ করার। আমি মানে আমার হাসি পায় কোনো সময় এই জিনিসটা শুনে। অনেক ডেভেলপারের কাছে শুনেছি যে আমরা যখন রিয়াক্টে কাজ করি, তখন ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি, তখন সব কনস্ট দিয়ে ডিক্লেয়ার করতে হয়। জাভাস্ক্রিপ্ট এরকম ব্যাপার না। এটা একদম একটা ইম্যাচিওর কথা। ঠিক আছে? রিয়াক্টের ক্ষেত্রে আমরা দেখে আসছি ওই পার্টিকুলার প্র্যাকটিসটা, যে যখনই আমরা কিছু ডিক্লেয়ার করছি কনস্ট দিয়ে ডিক্লেয়ার করছি, এটার মানে এই নয় যে জাভাস্ক্রিপ্ট আমরা করবো না। জাভাস্ক্রিপ্টও কিন্তু লজিকটা এক্স্যাক্টলি সেম। আপনি সবসময় কনস্ট দিয়েই ইউজ করবেন। কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে একটা ভেরিয়েবলের ভ্যালু হয়তো আপনাকে চেঞ্জ করতে হতে পারে। যেমন ধরুন আমি করলাম এরকম, লেট টার্ম ইকুয়ালস টু গেস্ট, একটা এরকম স্ট্রিং নিলাম। এবারে ইফ এক্স লেস দ্যান 10, একটা পার্টিকুলার কন্ডিশন, এই কন্ডিশনে আমি টার্মের ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারি ইনসাইডার। একটা লজিক, একটা সিম্পল লজিক। তো এই ক্ষেত্রে আমার কি হলো, যে এই পার্টিকুলার লজিকের ক্ষেত্রে আমি টার্মের ভ্যালুটা চেঞ্জ করছি। এইখানে কিন্তু আমাকে কনস্ট ইউজ করলে চলবে না, কারণ কনস্ট দিয়ে একবার যখন ভেরিয়েবলকে আমি ডিক্লেয়ার করে দিয়েছি, তার ভ্যালুটা আমরা কোনো সময় চেঞ্জ করতে পারি না। ঠিক সেই কারণে সেই জায়গাতেই আপনার মন চাইবে আমি কি var ইউজ করতে পারি? না, প্লিজ var ইউজ করবেন না। প্লিজ ইউজ করবেন লেট, কারণ লেটটাই হচ্ছে আপনার ক্ষেত্রে বেস্ট জিনিস। কেন লেটটা বেস্ট জিনিস? আমরা ওয়েস্টিংয়ের ভিডিওতেই শিখেছি। কারণ var দিয়ে আমরা যখন কোনো জিনিসকে ডিক্লেয়ার করি এবং সেটা ডিক্লেয়ার করার আগে আমাদের একটা অপরচুনিটি থাকে সেটাকে ইউজ করার, তখন ওই যে ওয়েস্টিংয়ের যে প্রবলেমটা, ভেরিয়েবলটা আনডিফাইন্ড হয়ে গিয়েছিল, জিনিসগুলো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন, সেই জিনিসটা কিন্তু লেট দিয়ে কখনোই হবে না। লেট অলরেডি সেফগার্ড করে দিচ্ছে ওই সমস্ত প্রবলেমে, ওই সমস্ত ট্র্যাপে আপনি যাতে না গিয়ে পড়েন। সেই জন্য চেষ্টা করবেন কনস্টকে ইউজ করার। কনস্ট ইউজ না করতে পারলে ইউজ করবেন লেট। আশা করি এই জিনিসটা বুঝতে পারলেন ফাংশনাল স্কোপ কি। এইবারে আমরা কথা বলি ভেরিয়েবল শ্যাডোয়িং, আর একটা কনসেপ্ট নিয়ে। আমরা যখন স্কোপ নিয়ে কথা বলি, আমরা স্কোপটাকে অনেকটা হায়ারার্কি হিসেবে ভাবতে পারি। হায়ারার্কি মানে একদম টপ লেভেলে কেউ আছে, তার নিচে কেউ আছে, তার নিচে কেউ আছে, এরকম। গ্লোবাল স্কোপ সব থেকে উপরে, মানে সব থেকে ওয়াইড, খোলামেলা। তারপরে হচ্ছে ফাংশন স্কোপ। তারপরে আমরা দেখব ব্লক স্কোপ একটু পরে, যে ব্লক স্কোপ জিনিসটা কি। তো প্রথমে হচ্ছে গ্লোবাল স্কোপ বসে আছে, তারপরে ফাংশন স্কোপ বসে আছে, তারপরে আছে আমাদের ব্লক স্কোপ। এইবার যখন আমাদের এই যে স্কোপের হায়ারার্কি নিয়ে আমরা কথা বলছি, এখানে শ্যাডোয়িংয়ের একটা ব্যাপার আছে। শ্যাডোয়িং মানে হচ্ছে যখন আপনি সেম নামের ভেরিয়েবলকে কোনো একটা স্কোপে ডিফাইন করেন এবং সেম নামের ভেরিয়েবল তার বাইরের স্কোপে যদি থাকে, তাহলে কি হয় যে
ভিতরের স্কোপের যে ভেরিয়েবলটা সেটা বাইরের স্কোপের ভেরিয়েবলটাকে শ্যাডো করে দেয়, মানে হাইড করে দেয়, তার ভ্যালুটাকে হাইড করে দেয়। একটা এক্সাম্পল নিয়ে দেখি, তাহলে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হবে আপনার কাছে। আবার আপনাকে আমি var দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি, কারণ এটা আরেকটা প্রবলেম যেখানে আপনি var দিয়ে প্রবলেম ফেস করবেন। var আমরা করি গ্রিটিং বলে নিয়ে নিই, এবং এখানে আমরা করি একটা ভ্যালু, স্ট্রিং ভ্যালু, সেটা নাম দিই হ্যালো। এবারে আমরা একটা ফাংশন লিখি যেটা নাম শো গ্রিটিং। এই ফাংশনের মধ্যে আমি এবার সেম ভেরিয়েবলকে নেব var গ্রিটিং, কিন্তু আমি মেসেজটা দেবো একটু আলাদা। ধরুন মেসেজটা দিলাম ভালো আছেন। এইবারে আমি যদি এখানে কনসোল ডট লগ করি অফ গ্রিটিং, ঠিক আছে, এবার আমি এটাকে ডিফাইন করে দিলাম। এবারে আমি শো গ্রিটিংকে কল করি, কি প্রিন্ট করলো, ভালো আছেন, তাই তো। এইবারে আপনারা বলতে পারেন যে আচ্ছা গ্রিটিং তো এর ভিতরে আছে, ফাংশন স্কোপে আছে, তাহলে ফাংশন স্কোপে যেহেতু আছে সেই জন্য এটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছে। ইয়েস, ফেয়ার এনাফ। কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, এই যে var, এই গ্রিটিং, এটাতে সেম নেমের ভেরিয়েবল কিন্তু আমার গ্লোবাল স্কোপেও আছে। আমি যদি সেম নামের ভেরিয়েবল এখানে না ক্রিয়েট করতাম, তাহলে যদি আমি এখানে গ্রিটিং প্রিন্ট করতাম, তাহলে কিন্তু গ্রিটিংটা হ্যালো হতো। তার কারণ এইমাত্র যে রুলটা আমরা বলেছিলাম, রুলটা কি, যে ফাংশন যে স্কোপে ডিফাইন করা হয়েছে সেই স্কোপের সমস্ত ভেরিয়েবলকে ফাংশন অ্যাক্সেস করতে পারে। এই যে ফাংশন শো গ্রিটিং, এটাকে ডিফাইন করা হয়েছে গ্লোবাল স্কোপে। গ্লোবাল স্কোপের মধ্যে ভেরিয়েবল আছে গ্রিটিং, তাহলে গ্রিটিংকে সে অ্যাক্সেস করতে পারতো এবং গ্রিটিংয়ের ভ্যালু হয়ে যেত হ্যালো। কিন্তু এখন আমরা সেম নেমের ভেরিয়েবল যেহেতু লোকাল স্কোপে ক্রিয়েট করে দিয়েছি, তার মানে আউটার স্কোপের যে ভেরিয়েবলের ভ্যালু সেটা শ্যাডো হয়ে যাচ্ছে, মানে হাইড হয়ে যাচ্ছে। এই যে লোকাল স্কোপে যে ভ্যালুটা আমরা নতুন ভ্যালু দিয়েছি সেই ভ্যালুটাই কিন্তু এখানে প্রযোজ্য থাকবে, ঠিক আছে। সেই জন্য এইটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এইবার ফাংশনটা এক্সিকিউট করার পরে আমরা যদি কনসোল ডট লগ শুধু গ্রিটিং করি, গ্রিটিংটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে আউটপুট। তার কারণ হচ্ছে এই যে গ্রিটিং, যেটা বাইরের গ্লোবাল ভেরিয়েবলটাকে শ্যাডো করছিল বা হাইড করছিল, হাইড করুক, শ্যাডো করুক, যাই করুক, আলটিমেটলি এর স্কোপটা কোথায়, এই ফাংশনের মধ্যে। কেন? তার কারণ হচ্ছে এটাকে এই ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয়েছে। আচ্ছা, এটাকে তো var দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে, তাতে কি আসে যায়? কারণ আমরা তো জানি যে var let const যা দিয়ে ডিক্লেয়ার করা হোক, ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হলে এটাকে ফাংশনের বাইরে কোনো অস্তিত্ব নেই। তাহলে অস্তিত্ব নেই যখন, তখন গ্রিটিংকে আমরা কিভাবে কল করছি? গ্রিটিংকে এই জন্যই কল করছি যে এই গ্রিটিংটা গ্লোবাল স্কোপে যে গ্রিটিং ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা হয়েছে তাকে রেফার করছে। কখনোই কিন্তু এই ফাংশনের মধ্যে যে গ্রিটিংটাকে ডিক্লেয়ার করা হয়েছে তাকে রেফার করছে না। তার কারণ এটা ফাংশন এক্সিকিউট হওয়ার সাথে সাথেই তার অস্তিত্ব শেষ এবং সে মরে গিয়েছে। এইবারে আমি একটু থামবো। এক্সিকিউশন কনটেক্সট যারা যারা বুঝেছেন তারা একবার বোঝার চেষ্টা করুন, মেমোরির মধ্যে চলে যান চোখ বন্ধ করে। ওই যে স্ট্যাকটা আমি এঁকেছিলাম, যে যখনই একটা ফাংশন এক্সিকিউট হতে যাচ্ছে, এই যে ফাংশনটা এক্সিকিউট এখানে হচ্ছে, সেই ফাংশনটা কল স্ট্যাকে ঢুকে যাচ্ছে। কল স্ট্যাকে ঢুকে যাওয়ার পর মানে ওই ফাংশনের মধ্যে তার ফাংশন এক্সিকিউশন কনটেক্সট চলবে। তার মানে তার মধ্যে যদি কোনো ভেরিয়েবল থাকে তার জন্য মেমরি ক্রিয়েট হবে। মেমরি ক্রিয়েট হওয়ার পরে সেই ভেরিয়েবলটা আনডিফাইন হবে। তারপরে সেই ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের এক্সিকিউশন ফেজে গিয়ে এই পার্টিকুলার ভ্যালুটা এই ভেরিয়েবলে গিয়ে অ্যাসাইন হবে, কনসোল ডট লগ এক্সিকিউট হয়ে বেরিয়ে যাবে। তারপরে এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার পরে কল স্ট্যাক থেকে বেরিয়ে চলে যাবে। কল স্ট্যাক থেকে যদি বেরিয়েই চলে যায় তাহলে এক্সিকিউশন হবে কি তারপরে? তার মানে হচ্ছে ফাংশনটা যখন বেরিয়ে চলে যাচ্ছে কল স্ট্যাক থেকে, এর মধ্যেকার যত সমস্ত ভেরিয়েবলস ছিল, এর মধ্যেকার যত সমস্ত ডেফিনেশন ছিল, সব কিছু নিয়েই বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে ফাংশনের মধ্যে যা যা ছিল আমাদের এক্সিকিউশন স্ট্যাকের লার্নিং অনুযায়ী, সেগুলোর এক্সিকিউট হওয়ার কিছু নেই, কারণ কল স্ট্যাক থেকে সেটা বেরিয়ে গিয়েছে। সেই কারণেই আমরা ফাংশনের মধ্যে যে সমস্ত কিছুকে ডিক্লেয়ার করি সেগুলো ফাংশন এক্সিকিউট হওয়ার পরে তার আর কোনো অস্তিত্ব নেই, তার স্কোপ শেষ। আপনি যেগুলো তার মধ্যে ডিক্লেয়ার করেছেন সেগুলোকে আপনি কোনোভাবেই আর বাইরে অ্যাক্সেস করতে পারবেন না। আশা করি শ্যাডোয়িং জিনিসটা এখন ক্লিয়ার। এইবারে আমরা কথা বলি ব্লক স্কোপ নিয়ে। ব্লক স্কোপ, ব্লক স্কোপ মানে যেই ভেরিয়েবলগুলোকে একটা ব্লকের মধ্যে ডিক্লেয়ার করা হয়েছে তাদের অস্তিত্ব ওই পার্টিকুলার ব্লকের মধ্যেই। কিন্তু এখানেও কতগুলো রুল আছে এবং এখানেও কিছু কিছু জিনিস আছে যেই জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে, নাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন। আচ্ছা, প্রথমে বুঝি ব্লক কি। আমরা বলেছিলাম যে এটা একটা ব্লক, সিম্পল একটা ভ্যালিড ব্লক। তার মানে এর মধ্যে যদি আমি লেট এক্স ইকুয়ালস টু 10 করি, একটা ব্লক ক্রিয়েট হলো। এবার যদি আমি এখানে এক্সকে অ্যাক্সেস করতে চাই, আমাকে বলবে এক্স ইজ নট ডিফাইন। ফেয়ার এনাফ। তার কারণ হচ্ছে এই পার্টিকুলার ব্লকের মধ্যেই এক্স এর অস্তিত্ব। বোঝা গেল? এবার আমি আরেকটা ব্লক ক্রিয়েট করি, ইউজেবল ব্লক ক্রিয়েট করি। সেটা করি আমরা ইফ দিয়ে, যে ইফ ট্রু, এবং এর মধ্যে আমরা করি এখন লেট এক্স ইকুয়ালস টু 10। আমি যদি এখানে কনসোল ডট লগ অফ এক্স করি, আমি সেম এরারই পাবো। তার কারণ হচ্ছে এক্স এর অস্তিত্ব শুধুমাত্র এর মধ্যে। কীভাবে বোঝাতে পারি? আরেকবার করে নিই এটাকে। এইবারে কনসোল ডট লগটা আমি এর মধ্যে দিই, বাইরে থেকে হাটিয়ে দিই, কারণ বাইরেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। আমরা এবার পাবো 10।
কারণ ইফ ট্রু মানে ডেফিনেটলি এটা যাবে ইফের ভিতরে এবং এখানে গিয়ে এটাকে করে দেবে। এবার একটা মজার জিনিস দেখায় আপনাদের। সেম ব্লক আমি নিই, সেম ব্লক, শুধুমাত্র লেটকে চেঞ্জ করে var করে দিই। মজা, খুব মজা আসবে এবার। কাউন্সিলর লককে এখান থেকে বার করে দিই, কাউন্সিলর লককে ইফের পরে দিই। কি হবে? এক্স তো ব্লকের মধ্যে ক্রিয়েট হয়েছে, বাইরে অ্যাক্সেসেবল কি অ্যাক্সেসেবল না, কি করে হলো? এইগুলো হচ্ছে ট্রিকি পার্ট, ঠিক আছে? আমি একটু আগে বললাম যে var দিয়ে যখন আমি ডিক্লেয়ার করছি, যেখানে ডিক্লেয়ার করি মানে সেখানে ডিক্লেয়ার করার পরে যেখানে সেখানে অ্যাক্সেস করতে পারবো এটা হবে না, কিন্তু এখানে তো রুল ব্রেক হয়ে গেল। এখানে আপনাকে জিনিস মাথায় রাখতে হবে, কোনো রুল ব্রেক হয়নি, এখানে মাথায় রাখতে হবে একটা জিনিস। var দিয়ে যখন আপনি কিছু ডিক্লেয়ার করবেন জাভাস্ক্রিপ্টে, জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে var সবসময় ফাংশন স্কোপ। ওকে, var সবসময় ফাংশন স্কোপ। তার মানে কি? তার মানে যখন var দিয়ে আপনি কোনো জিনিসকে ডিক্লেয়ার করছেন একটা ফাংশনের মধ্যে, ফাংশনের বাইরে var এর কোনো অস্তিত্ব নেই। ওকে, কিন্তু var ব্লক স্কোপ না, মানে ব্লকের বাইরে var এর অস্তিত্ব আছে। লেট আর কনস্ট এই দুটো হচ্ছে ব্লক স্কোপ। তার মানে ব্লকের মধ্যে যখন লেট বা কনস্ট দিয়ে আপনি কিছু ডিক্লেয়ার করেছেন, তখন ব্লকের বাইরে লেট আর কনস দিয়ে যে জিনিসগুলোকে আপনি ডিক্লেয়ার করেছেন সেগুলোকে আপনি কখনোই অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক আছে? রুল, বার দিয়ে যদি কিছু ডিক্লেয়ার করেন, ফাংশনের মধ্যে যদি কিছু ডিক্লেয়ার করেন, সেটাকে বাইরে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। কিন্তু ব্লকের মধ্যে যদি আপনি ডিক্লেয়ার করেন, আপনি ডেফিনেটলি সেটাকে অ্যাক্সেস করতে পারবেন। লেট আর কনস্টকে যদি আপনি ব্লকের মধ্যে ডিক্লেয়ার করেন, তাহলে ব্লকের বাইরে সেটাকে অ্যাক্সেস করতে পারবেন না। এই যে একটা টাইনি একটা জিনিস, একটা স্মল একটা জিনিস, এই জিনিসটাই অসংখ্য অসংখ্য বাগের কারণ। কারণ আমি দেখাচ্ছি। আমি একটা লুপ লিখি এবার, ঠিক আছে? লুপটা লিখি var দিয়ে। var i ইকুয়ালস টু 0, আপনার অসংখ্যবার এই সমস্ত লুপ লিখেছেন। i লেস দেন ইকুয়ালস টু 5, i প্লাস প্লাস কনসোল ডট লগ অফ i কি দেবে? 0 to 5 প্রিন্ট করবে, তাই তো? কারণ আমি একটা লুপ লিখেছি এখানে। কিন্তু মজার ব্যাপার এখানে যে এই যে ফর, এই ফরটা একটা ব্লক স্কোপ তৈরি করে। ব্লক স্কোপ মানে এটা একটা ব্লক তৈরি করেছে, ব্লকের মধ্যে আমি যা কিছু ডিফাইন করেছি, এই যে আইটা, এই ইনক্লুডিং এই আই, শুধুমাত্র এই ফর লুপের মধ্যে স্কোপ থাকা উচিত। তার কারণ আমি যদি এখন বাইরে থেকে আইকে অ্যাক্সেস করতে পারি, তার মানে আমি আইকে চেঞ্জও করতে পারবো। আমি কি আইকে অ্যাক্সেস করতে পারি এই জায়গাতে? আমার তো ফর লুপ এক্সিকিউট হয়ে গেছে। আমি যদি কনসোল ডট লগ অফ আই দিয়ে দিই, দেখুন আইকে আমি অ্যাক্সেস করতে পারছি। এবার আইকে যদি আমি অ্যাক্সেস করতে পারি, আইকে আমি অ্যাসাইনও করতে পারবো। আইকে 7 করে দিলাম, আইকে আমি 100 করে দিলাম, 1000 করে দিলাম, আইকে আমি এত বড় একটা নাম্বার করে দিলাম। তার মানে এই যে লুপটা, এই লুপটা যদি বারবার কোনোভাবে কেউ ইনভোক করে আর আমি যদি বাইরে থেকে আইকে চেঞ্জ করতে থাকি, তার মানে যে লুপটা আমার 5 কি 6 বার লুপ করার কথা, সেটা মিলিয়ন টাইম বিলিয়ন টাইম লুপ করতে পারে, জাস্ট আমার একটা স্মল ভুলের জন্য, কারণ আইকে আমি বাইরে থেকে কন্ট্রোল করতে পারি। সেম জিনিসটাই যদি আমি লেট দিয়ে করি, এবারে ভারের জায়গাতে আমি লেট দিয়ে দিলাম, আউটপুট এক্স্যাক্টলি সেম। আমি যখনই আইকে অ্যাক্সেস করতে যাব, আই ইজ নট ডিফাইন্ড। তাহলে লেটের ক্ষেত্রে আমার অলরেডি সেফগার্ড আছে যে আমার ব্লক স্কোপের মধ্যে যে ভেরিয়েবলটা, একটা অতি ইম্পর্টেন্ট ভেরিয়েবল যেটা ইটারেশন চালাচ্ছিল, সেটাকে যেন বাইরে থেকে কেউ কন্ট্রোল না করতে পারে। কারণ কেউ কন্ট্রোল করলে হয়তো একটা অ্যাটাকের মতো আমার কাছে ডিডস অ্যাটাক করে দিতে পারে, আমার কাছে কোনো রকমের ডস অ্যাটাক করে দিতে পারে, জাস্ট ওটার ভ্যালুটাকে চেঞ্জ করে, শুধু একটা ছোট্ট ডিক্লিয়ারেশনের জন্য। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে ব্লক স্কোপটা কতটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং ব্লক স্কোপের মধ্যে লেট আর কনস্ট ব্লক স্কোপ। যখনই আপনি ব্লক ক্রিয়েট করবেন, মাথায় রাখবেন আপনি লেট আর কনস্ট ইউজ করবেন। কারণ var যদি আপনি ইউজ করেছেন, var কখনোই ব্লক স্কোপ নয়, var ফাংশন স্কোপ। ফাংশনের বাইরে ভারের অস্তিত্ব নেই, কিন্তু ব্লকের বাইরে ভারের ডেফিনেটলি অস্তিত্ব আছে। তো এখানে ব্লক স্কোপ আর ফাংশন স্কোপ যখন আসে, তাদের মধ্যে যখন ডিফারেন্স জিজ্ঞাসা করা হয়, এটা কিন্তু একটা অন্যতম ডিফারেন্স যেটা আপনাকে এক্সপ্লিসিটলি কল আউট করতে হবে যে কোনো ইন্টারভিউতেও, যে ফাংশন স্কোপের ক্ষেত্রে ফাংশনের মধ্যে আমি যে সমস্ত ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করছি, সেগুলোর অস্তিত্ব শুধুমাত্র ফাংশনের মধ্যেই আছে। ব্লকের ক্ষেত্রে ব্লকের মধ্যে আমি যেগুলোকে ডিক্লেয়ার করছি, সেগুলোর অস্তিত্ব কিন্তু ব্লকের মধ্যেই আছে। কিন্তু এক্ষেত্রে যদি আমি var ইউজ করি, তাহলে ব্লকের মধ্যে যদি আমি varকে ডিক্লেয়ার করি, ব্লকের বাইরেও ভারের অস্তিত্ব থাকে। কিন্তু varকে যদি আমি ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করি, ফাংশনের বাইরে ভারের কোনো অস্তিত্ব নেই। তার কারণ var ফাংশন স্কোপ, লেট আর কনস্ট ব্লক স্কোপ। পুরোপুরি জল ভাত ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এবারে আমরা কথা বলবো আরেকটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে, যেটার নাম স্কোপ চেইন। আপনারা স্কোপ বুঝে গেছেন, জানেন আপনারা 3 লেভেলের স্কোপ হয়। বড় লেভেলের স্কোপ গ্লোবাল স্কোপ, তার থেকে ছোট লেভেলের স্কোপ ফাংশন স্কোপ, তার থেকে ছোট লেভেলের স্কোপ ব্লক স্কোপ। 3 রকমের স্কোপ, হায়ারার্কিও আছে, স্কোপের হায়ারার্কি। এবার স্কোপ চেইন এই জিনিসটা কি? স্কোপ চেইন জিনিসটা কিচ্ছু বড় জিনিস না, খুব সিম্পল জিনিস। স্কোপ নিয়ে যখনই কথা হয়, তখন কিন্তু শুধুমাত্র ভেরিয়েবল এবং ভেরিয়েবলের ভ্যালু নিয়ে কথা হয়।
জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন যখন কোড পড়তে থাকে, তখন একটা জিনিসের ভ্যালু তাকে যখন জানতে হবে, সে যদি তার কারেন্ট স্কোপে না পায়, কারেন্ট স্কোপ মানে কি? কারেন্ট স্কোপ মানে কারেন্ট এক্সিকিউশন কনটেক্সটের স্কোপে যদি না পায়, তাহলে ও তার ইমিডিয়েট নেক্সট স্কোপে গিয়ে দেখবে যে সেটাতে আছে কিনা। এবার সেখানে যদি না পায়, সে তার ইমিডিয়েট আবার নেক্সট স্কোপে গিয়ে দেখবে সেটা আছে কিনা। এইভাবে যদি সে কোনোভাবে ভেরিয়েবলটাকে স্কোপের মধ্যে পেয়ে যায়, তাহলে ভেরিয়েবলের ভ্যালুটাকে তুলে সে ইউজ করতে পারবে। যদি না পায়, তাহলে ফাইনালি সে আনডিফাইন পাবে। এই যে একটা স্কোপে না পেয়ে আর একটা স্কোপে গিয়ে ভেরিয়েবলের ভ্যালুকে লুক আপ করা, এই জিনিসটাকে বলা হচ্ছে স্কোপ চেইন। এইবারে আপনার মানে প্রশ্ন জাগতেই পারে, আমি একটা কনটেক্সটে আছি, সেখানে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে। আমি এবার ওইখানে যদি ভেরিয়েবলটাকে না পাই বাই চান্স, মানে আমার জাভাস্ক্রিপ্ট কোড যদি ভেরিয়েবলটাকে বাই চান্স না পায়, তাহলে ও কী করে জানবে যে নেক্সট কোন স্কোপে গিয়ে এসে দেখবে? এটা কি করে জানবে? এইখানে আর একটা কথা বা আর একটা টার্ম যেটা আমি ইন্ট্রোডিউস করাতে চাই, সেটার নাম হচ্ছে লেক্সিক্যাল স্কোপিং। লেক্সিক্যাল স্কোপিং মানে লেক্সিক্যাল, এই জিনিসটা কিন্তু আমি বুঝিয়েছিলাম আমাদের এক্সিকিউশন কনটেক্সটের ভিডিওতে, যে লেক্সিক্যাল কথাটার মানে কি। লেক্সিক্যাল কথার মানে হচ্ছে যে কোনো জিনিসকে এক্স্যাক্টলি যেখানে ডিক্লেয়ার করা হয়েছে। যেমন আমি একটা ফাংশন নিই, এটাকে বলি সে নেম। ধরুন এই ফাংশনটা কিছু একটা করে, একটা নাম বা কিছু একটা রিটার্ন করে। এবার এরপরে আরেকটা ফাংশন নিই, যেটাকে আমি বলি গ্রিটিং। এটাও একটা ফাংশন। এবার বলুন তো, এই দুটো ফাংশন কোথায় আমি ডিক্লেয়ার করেছি? এই দুটো ফাংশনকে আমি ডিক্লেয়ার করেছি গ্লোবাল স্কোপে। এরা লেক্সিক্যাল স্কোপ হচ্ছে গ্লোবাল স্কোপ, কারণ এই ফাংশনকে কে ক্রিয়েট করেছে? গ্লোবাল স্কোপ ক্রিয়েট করেছে। গ্লোবাল স্কোপে এই দুটো ফাংশন আছে। এইবারে আরেকটু কঠিন করে দিই ব্যাপারটা আপনার জন্য। এই সে নেমের মধ্যে ধরুন গ্রিটিংকে আমি কল করছি। এইবারে যদি আমি জিজ্ঞাসা করি যে সে নেম লেক্সিক্যালি কোথায় আছে আর গ্রিটিং লেক্সিক্যালি কোথায় আছে, আপনি কি অ্যান্সার দেবেন? আমি সে নেমের মধ্যে গ্রিটিংকে কল করছি, আপনি কি অ্যান্সার দেবেন এরকম যে সে নেম এটা গ্লোবাল স্কোপেই আছে, এটা লেক্সিক্যাল স্কোপ হচ্ছে গ্লোবাল স্কোপ। গ্রিটিংয়ের এবার লেক্সিক্যাল স্কোপ চেঞ্জ হয়ে সে নেম ফাংশন হয়ে গেছে, তার কারণ গ্রিটিংকে সে নেমের মধ্যে কল করা হয়েছে। এটা যদি আপনি বলেন, একদম ভুল বলবেন। ফাংশনকে যেখানেই কল করা হোক, তার লেক্সিক্যাল স্কোপিং ডিসাইড করা হয় যে তাকে কোথায় ডিফাইন করা হয়েছে, না যে তাকে কোথায় কল করা হয়েছে। এটা কিন্তু ভীষণভাবে আপনাদের বুঝতে হবে। একটা ফাংশনকে আপনি যেখানে খুশি কল করতে পারেন, যতবার খুশি কল করতে পারেন, যে কোনো জায়গায় কল করতে পারেন, হাজারটা ফাংশনের মধ্যে গিয়ে কল করতে পারেন, কিন্তু তার লেক্সিক্যাল স্কোপিং কলের ওপরে কখনো ডিপেন্ড করে না। লেক্সিক্যাল স্কোপিং ডিপেন্ড করে যে তাকে কোথায় ডিফাইন করা হয়েছে, তাকে কোথায় ক্রিয়েট করা হয়েছে, কে তাকে ক্রিয়েট করেছে। এই দুটো ক্ষেত্রে স্টিল গ্রিটিংকে ক্রিয়েট করেছে গ্লোবাল স্কোপে, সে নেমকে ক্রিয়েট করেছে গ্লোবাল স্কোপে। গ্রিটিংকে ক্রিয়েট করেছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, সে নেমকে ক্রিয়েট করেছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট কারণ এই দুটো ফাংশন অন্য কোনো ফাংশনের মধ্যে ক্রিয়েট হয়নি, তারা কল হতে পারে, দ্যাট ইজ ওকে, কিন্তু ক্রিয়েট হয়নি। যেহেতু ক্রিয়েট হয়নি, আমাদের এক্সিকিউশন কনটেক্সটের লজিক অনুযায়ী জাভাস্ক্রিপ্ট করেছে, দেখবে ফাংশনের ডেফিনেশন আছে, আচ্ছা চলো ঢুকিয়ে দিয়ে একে হিপের মধ্যে ঢুকিয়ে দিই, রেফারেন্স নিয়ে নিই, কলসটাকে ঢুকিয়ে দিই। আবার আরেকটা ফাংশন আছে, আচ্ছা হিপের মধ্যে ঢুকিয়ে দিই, রেফারেন্স নিয়ে নিই, কলসটাকে ঢুকিয়ে দিই। এইখানে কিন্তু লেক্সিক্যালি ফাংশনগুলোকে পেয়ে, তার ডেফিনেশন পেয়ে, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট অলরেডি ফাংশনগুলোকে ক্রিয়েট করে দিয়েছে। এক্সিকিউট হওয়ার সময় এই ফাংশনটা যেখানে খুশি এক্সিকিউট হতে পারে, ডাজেন্ট ম্যাটার, লেক্সিক্যাল কনটেক্সট চেঞ্জ হয় না। এবার আপনারা বুঝে গেলেন যে লেক্সিক্যাল কনটেক্সট বা লেক্সিক্যাল স্কোপিং জিনিসটা কি। লেক্সিক্যাল স্কোপিং কথার অর্থ বা লেক্সিক্যাল কনটেক্সটের অর্থ হচ্ছে যে এই ফাংশনটা কোথায় ক্রিয়েট হয়েছে এবং কে ক্রিয়েট করেছে। এই দুটো ক্ষেত্রে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট বা গ্লোবাল স্কোপ এই দুটো জিনিসকে ক্রিয়েট করেছে। তার মানে লেক্সিক্যাল স্কোপ হচ্ছে গ্লোবাল স্কোপ। এইবারে যখন একটা ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয় বা কোনো ভেরিয়েবলকে খোঁজার চেষ্টা করা হয়, ফাংশনের একটা মহত্বপূর্ণ জিনিস হলো, যেটা আমরা একটু আগে বলেছিলাম, যে ফাংশন তার ভিতরে যে সমস্ত ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে সেগুলোকে তো অ্যাক্সেস করতে পারে। কারণ আমি যদি কনস্ট কাউন্ট ইকুয়ালস টু 10 করি, এই কাউন্ট তো ডেফিনেটলি গ্রিটিংসের মধ্যে অ্যাক্সেস হবেই। কিন্তু আমি আগে একটা কথা বলেছিলাম যে এই গ্রিটিংস যে পার্টিকুলার স্কোপে ডিফাইন হয়েছে, সেই স্কোপের ভেরিয়েবলকেও গ্রিটিং অ্যাক্সেস করতে পারে। তার মানে গ্রিটিং বাইরে যদি আরেকটা ভেরিয়েবল থাকে, এরকম কনস্ট এক্স ইকুয়ালস টু 30, তার মানে গ্রিটিং এক্সকেও এর ভিতরে অ্যাক্সেস করতে পারবে, এটা আমরা জানি। এইবারে স্কোপ চেনের রুল হচ্ছে যে স্কোপ চেন প্রথমে এসে ফাইন্ড করার চেষ্টা করবে যে কোনো পার্টিকুলার ভেরিয়েবল এই ফাংশনের মধ্যে ডিক্লেয়ার আছে কিনা। যদি এই ফাংশনের মধ্যে ডিক্লেয়ার না থাকে, তাহলে ধরে নিন যে এই ফাংশন থেকে একটা পয়েন্টার বা একটা অ্যারো যে লেক্সিক্যাল কনটেক্সটে তাকে ডিফাইন করা হয়েছে, সেই লেক্সিক্যাল কনটেক্সটে সেই পার্টিকুলার অ্যারোটা গিয়েছে। এটাকে ধরে নিন যেখান থেকে একটা অ্যারো এরকম বাইরে এসছে। তার মানে ওই অ্যারো ধরে এইবার জাভাস্ক্রিপ্ট যাবে, আচ্ছা এর মধ্যে তো আমি এক্সকে পেলাম না, আমি এক্সকে খুঁজছি।
এর মধ্যে যেহেতু আমি এক্সকে পেলাম না, মানে আমি এখানে যদি এরকম দিয়ে দিই কনসোল ডট লগ অফ এক্স, এইবারে এই ফাংশনটা যখনই আমি অ্যাজ এ জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন এক্সিকিউট করছি, এখানে সেটা আমি এক্সকে পাইনি, কারণ এর মধ্যে তো এক্স নেই। এইবার আমি কি করব, আমি আমার দেখব যে আচ্ছা এখান থেকে এই ফাংশন থেকে কোনো অ্যারো কি বাইরের দিকে যাচ্ছে, তাহলে সেটা কোথায় যাচ্ছে, সেটা কোথায় যাবে, সেটা যাবে হচ্ছে এই পার্টিকুলার ফাংশনের যে লেক্সিক্যাল স্কোপ সেইখানে যাবে। লেক্সিক্যাল স্কোপ, এই ফাংশনের লেক্সিক্যাল স্কোপ কি, গ্লোবাল স্কোপ। তার মানে ওই অ্যারোটা গিয়ে দেখবে আচ্ছা গ্লোবাল স্কোপে তাহলে আমি এক্স পেয়েছি। এইবার আমি যেহেতু আমার অ্যাক্সেস আছে, তাহলে আমি এক্সকে প্রিন্ট করে দিতে পারি। এই যে আমি একটা ফাংশনাল স্কোপ থেকে বাইরে গিয়ে তার বাইরের যে এক্সিকিউশন স্কোপে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে পার্টিকুলার ভেরিয়েবলের এক্সিস্টিং আছে কিনা, এই পার্টিকুলার জিনিসটাকে বলা হয় হচ্ছে স্কোপ চেন। একটা স্কোপে না পেলে সেটার বাইরে গিয়ে আবার অন্য একটা তার বাইরের স্কোপে গিয়ে দেখা, তার বাইরের স্কোপে গিয়ে সেই ভেরিয়েবলটাকে ফাইন্ড করা, এই যে পার্টিকুলার মেকানিজম, এটাকেই বলা হয় হচ্ছে স্কোপ চেইন। একটা এক্সাম্পল নিই একটু কমপ্লেক্স ধরনের, তাহলে আরও ভালোভাবে আমরা স্কোপ চেইনটাকে বুঝিয়ে যেতে পারবো। বলুন তো এটার আউটপুট কী হবে, একবার প্রোগ্রামটা বুঝিয়ে নিই। এখানে একটা ফাংশন আছে যেটা নাম হচ্ছে জেরি, তার মধ্যে একটা কনসোল ডট লগ আছে, সেটা হচ্ছে নেম। তারপর আর একটা ফাংশন আছে যেটা নাম হচ্ছে টম, তার মধ্যে একটা ভেরিয়েবল আছে নেম বলে, সেটার ভ্যালু হলো টম। এবার এর মধ্যে একটা ফাংশনকে এক্সিকিউট করা হচ্ছে, সেটার নাম হলো জেরি, সেটা হচ্ছে এই ফাংশনটা। এবার সবার বাইরে আর একটা ভেরিয়েবল আছে, তার নেম হচ্ছে কার্টুন। এবার এখানে টমকে আমরা কল করছি, কি হয় আউটপুট। তাহলে এইভাবে আমরা ভাবি, স্কোপ চেন দিয়ে যদি আমরা ভাবি, জেরিতে আমরা এসছি, জেরিতে এসে আমরা দেখতে পাচ্ছি কনসোল ডট লগ খুঁজছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট নেম, কিন্তু নেম এই ফাংশনের ভিতরে ডিক্লেয়ার্ড নেই। তার মানে এই ফাংশন স্কোপে নেমকে আমরা পাচ্ছি না। কিন্তু আমরা জানি যে একটা ফাংশনের মধ্যে যখন তার স্কোপ তৈরি হয়, শুধুমাত্র যে সেই স্কোপে তার অ্যাক্সেস আছে তাই নয়, এই ফাংশনটাকে লেক্সিক্যালি যেখানে ক্রিয়েট করা হয়েছে তার মধ্যে যে সমস্ত ভেরিয়েবল আছে সেখানেও তার অ্যাক্সেস আছে। তার মানে এই ফাংশনটাকে লেক্সিক্যালি কোথায় ক্রিয়েট করা হয়েছে, এই ফাংশনটাকে লেক্সিক্যালি ক্রিয়েট করা হয়েছে গ্লোবাল স্কোপে। যদিও জেডিকে টমের মধ্যে কল করা হয়েছে, কিন্তু আমরা আগেই বলেছি যে ইনভোকেশন ডাজন্ট ম্যাটার, কোথায় কল করা হয়েছে ম্যাটার করে না, কোথায় ক্রিয়েট করা হয়েছে ম্যাটার করে স্কোপ চেনের ক্ষেত্রে। জেডিকে যেহেতু গ্লোবাল স্কোপে ক্রিয়েট করা হয়েছে, তার মানে জেডির অ্যাক্সেস তো এর ভেরিয়েবলের ভিতরে থাকবে, কিন্তু এর ভিতরে যেহেতু ভেরিয়েবল নেই, জাভাস্ক্রিপ্ট এবার কি করবে, ওই যে অদৃশ্য পয়েন্টারের কথা বলেছিলাম, সেই অদৃশ্য পয়েন্টার দিয়ে চলে আসবে আচ্ছা বাইরের স্কোপ কি, গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপে এসে দেখি তো নেম বলে কিছু আছে কিনা, আচ্ছা এইখান থেকে এই পর্যন্ত তো নেম বলে কিছু নেই, কিন্তু এইখানে এসে গ্লোবাল স্কোপে আমি নেম পেয়ে গেছি, গ্রেট। তার মানে নেমের ভ্যালু কত, কার্টুন। তার মানে কনসোল ডট নেম এখন হয়ে যাবে কার্টুন। তা আমি যদি এবার এটাকে এক্সিকিউট করি, দেখুন কার্টুন। কিন্তু যদি আমি ঝট করে বলতে চাইতাম, আমি হয়তো বলে দিতে পারতাম যে এটা টম হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে নেমটা টম হয়ে গেছে, তারপরে জেডি এক্সিকিউট হয়েছে, তার মানে নেমটা ভ্যালু টমই থাকবে, যখন জেডির মধ্যে গেছে তখন নেমটার ভ্যালু টম থাকবে, বলে দিতে পারতাম তো। যদি এক্সিকিউশন টাইমে ব্যাপারটা রিজলভ হতো, তাহলে কিন্তু নেমে এই প্রিন্ট আউটটা কিন্তু টমই হতো। তার কারণ এক্সিকিউশনের বাইরে এসে দেখতাম যে নেমের ভ্যালু হচ্ছে টম, কিন্তু এরকম না। কিন্তু এখানে যেহেতু ব্যাপারটা কোথায় ফাংশন ডিক্লেয়ার হচ্ছে বা ডিফাইন হচ্ছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে, তো সেই কারণে কিন্তু আপনাদের সেটা মাথায় রাখতে হবে, এবং সেইভাবে ভেবেই এইটার ভ্যালুটা কিন্তু কার্টুন হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে ফাংশন এক্সিকিউশনের টাইমে এ দেখবে যে নেম আমি যদি এখানে না পাই, তাহলে স্কোপ চেন দিয়ে আমি বাইরে বেরিয়ে যাব। কারণ হচ্ছে এই ফাংশনটাকে বানিয়েছে কে, গ্লোবাল স্কোপ। তাহলে দেখবো হচ্ছে গ্লোবাল স্কোপের মধ্যে এটা আছে কিনা। বোঝা গেল? এবার আরেকটু কমপ্লেক্স এক্সাম্পল নিই। এবারে আপনি হিসাব করে বলুন যে এটার আউটপুট কি হবে। দেখুন এইগুলো কিন্তু ইন্টারভিউসে বারবারই জিজ্ঞাসা করা হবে, এবং স্কোপ চেন দিয়ে ভাবলে এগুলো ভীষণভাবে ইজি, এক্সিকিউশন কনটেক্সট দিয়ে ভাবলে এগুলো ভীষণভাবে ইজি। আমি বলি, var বাইরে ডিক্লেয়ার করা হয়েছে কাউন্ট 10, ফাংশন আউটার এখানে ডিক্লেয়ার করা হয়েছে, তার মধ্যে একটা ভেরিয়েবল কাউন্ট এখানে ডিক্লেয়ার করা হয়েছে, তার মধ্যে আবার আরেকটা ফাংশন আছে ইনার, এবং ইনারটা এখানে কল করা হয়েছে, কনসোল ডট লগ এখানে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটাকে এইভাবে ভাবা যেতে পারে, ভেরিয়েবল আউটার যখন এক্সিকিউট হচ্ছে, তার মানে আমি আউটারের মধ্যে আছি, আউটারের মধ্যে আসলে ভেরিয়েবল কাউন্ট একটা 20 আছে, ভেরি গুড ভেরি গুড। এবারে এই ফাংশনটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু ফাংশনটা কল হয়েছে কোথায়, এখানে। যখন এই ফাংশনটা কল হচ্ছে, তখন আমরা ভিতরে গিয়ে দেখছি আচ্ছা ভেরিয়েবল কাউন্ট 30 আছে, এবং এটাকে কনসোল ডট লগ করা হয়েছে। তাহলে এই কাউন্টটা কোন কাউন্ট? অফকোর্স এই কাউন্টটা এই পার্টিকুলার ভেরিয়েবল কাউন্ট। কেন? তার কারণ হচ্ছে এই কাউন্টটাকে এই পার্টিকুলার ফাংশনে ডিফাইন করা হয়েছে, তার মানে এই ফাংশনের স্কোপে এই কাউন্টটাকে অলরেডি পেয়ে গেছে। যদি এই কাউন্টটা এখানে ডিক্লেয়ার করা না হতো, তাহলে জাভাস্ক্রিপ্ট কী করতো, কাউন্ট তো এখানে পেলো না, কিন্তু কাউন্টকে এখানে অ্যাক্সেস করা হচ্ছে। ফাংশনকে কোথায় ডিফাইন করা হয়েছে, ফাংশনকে লেক্সিক্যালি ডিফাইন করা হয়েছে এই ফাংশনের মধ্যে, এখানে কিন্তু ফাংশনকে গ্লোবালি ডিক্লেয়ার করা হয়নি। যদি এই কাউন্টটা না থাকতো, তাহলে কি করতো,
এরখানে এবার চিন্তা করুন সেই ইমাজিনারি অ্যারো চলে যাবে কোথায়? এর বাইরে মানে কি? একে লেক্সিক্যালি কোথায় ডিফাইন করা হয়েছে? এই আউটারের মধ্যে। আউটারের মধ্যে কি কাউন্ট বলে কিছু আছে? হ্যাঁ, আছে। কাউন্টের ভ্যালু কত? 20, তাহলে এখানে চলে আসতো 20। কিন্তু যেহেতু এখানে কাউন্টের ভ্যালুটা 30 দিয়ে অলরেডি ফাংশন স্কোপেই ডিফাইন করা হয়েছে, তাহলে এখানের ভ্যালু কত হবে? 30 হবে। বোঝা গেল? এখানে ভ্যালু হয়ে গেল 30। এইবারে যখন এই console.log এ আসছে, এই যে কাউন্ট এর ভ্যালু কি? আবার জাভাস্ক্রিপ্ট দেখবে আচ্ছা এই কাউন্টকে আমরা অ্যাক্সেস করছি আউটার ফাংশনের মধ্যে। আউটার ফাংশনের মধ্যে কি কাউন্ট বলে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে? হ্যাঁ, করা হয়েছে। তার ভ্যালু 20, তাহলে এখানে প্রিন্ট হবে 20। তাহলে এবার আউটার বেরিয়ে গেল। আউটার বেরিয়ে যাওয়ার পরে এখানে দেখছি আরেকটা কাউন্ট আছে। সেই কাউন্টটা কোথায় এখন? সেই কাউন্টটা আমি এখন হচ্ছে গ্লোবাল স্কোপে, কারণ আমি এইখানে কোনো ফাংশনের মধ্যে নেই। তাহলে এইবার জাভাস্ক্রিপ্ট দেখবে গ্লোবাল স্কোপে কি কোনো কাউন্ট আছে? হ্যাঁ, গ্লোবাল স্কোপে কাউন্ট আছে 10। তাহলে ভ্যালুটা আমাদের কি দেবে? 30, 20 আর 10। 30 কেন? প্রথমে এইটা এক্সিকিউট হয়েছে, তারপরে এই আউটার এক্সিকিউট হয়েছে এবং তারপরে 10 এক্সিকিউট হয়েছে। কি বোঝা গেল? তো এইভাবে আমাদের কিন্তু স্কোপ এবং স্কোপ চেন দিয়ে ভাবতে হবে। আমরা একটা সিম্পল এখানে চেঞ্জ করে দিই। আমরা যদি এই কাউন্টটাকে এখান থেকে হাঁটিয়ে দিই, তাহলে এবার আউটপুট কি হবে? যেটা আমরা এক্সপ্লেন করলাম একটু আগে। ভেবে দেখুন যে আউটার এখানে এক্সিকিউট হচ্ছে, এই যে জায়গাতে আউটার এক্সিকিউট হচ্ছে, আউটারের ভিতরে গেল var count 20, ওকে ফাইন। এবার এখানে ইনার ফাংশন ডেফিনেশন হয়ে গেছে। এইবার যখন ইনার এক্সিকিউট হতে যাচ্ছে, তার মানে ইনারের মধ্যে গিয়ে দেখছে কাউন্ট বলে কিছু একটা ইউজ হয়েছে, কিন্তু এই ফাংশনের মধ্যে তো কাউন্ট নেই। তাহলে স্কোপ চেন দিয়ে আমি দেখবো হচ্ছে ফাংশনটা কোথায় ডিফাইন করা হয়েছে লেক্সিক্যালি। ফাংশনটা ডিফাইন করা হয়েছে আউটার ফাংশনের মধ্যে লেক্সিক্যালি। আউটার ফাংশনের মধ্যে কি কাউন্ট আছে? হ্যাঁ, কাউন্ট আছে। তার মানে এইখানে কাউন্টের ভ্যালু হবে 20। এইখানে কাউন্টের ভ্যালু হবে 20, ইনার বেরিয়ে চলে আসলো। বেরিয়ে চলে আসার পরে এইখানে আসলো কোড, এইখানে আবার কাউন্ট আছে। তাহলে এই আউটারের মধ্যে কি আবার 20 আছে? হ্যাঁ, তাহলে এর ভ্যালু হলো আবার 20। এবার আউটার বেরিয়ে চলে আসলো, তাহলে 20, 20, এখানে হচ্ছে গ্লোবাল স্কোপে ভ্যালু হলো 10, তাহলে 20, 20, 10। ওকে, আবার এটাকে আমি চেঞ্জ করব। এবারে এইখানেও আমি রাখবো না। এইবারে কি হবে? আবার স্কোপ চেঞ্জ দিয়ে বুঝি। আউটার আসলো, আউটারে গিয়ে এক্সিকিউট হলো, এখানে কিছু নেই, ফাংশন একটা ঠিক আছে, ফাইন। ফাংশনের ডেফিনেশন হয়ে গেল। এইবার ফাংশন এখানে এক্সিকিউট হচ্ছে, ফাংশন যে এক্সিকিউট হচ্ছে ভিতরে চলে গেছে, ভিতরে গিয়ে দেখছি আচ্ছা কাউন্ট, কাউন্ট কি ইনারের মধ্যে আছে? লোকাল স্কোপে কিছু কাউন্ট তো নেই। তাহলে আমি কোথায় যাব? আমরা স্কোপ চেন দিয়ে বাইরে চলে যাব। বাইরে গিয়ে আউটার এসে দেখছি আরে ভাই এখানেও তো কাউন্ট নাই। তাহলে আমি স্কোপ চেন দিয়ে আবার কোথায় যাব? এর বাইরে যাব। তার কারণ আউটার লেক্সিক্যালি কোথায় ডিফাইন করা হয়েছে? আউটারকে লেক্সিক্যালি গ্লোবাল স্কোপে ডিফাইন করা হয়েছে, কারণ আউটারটা অন্য কোনো ফাংশনের মধ্যে নেই, গ্লোবাল স্কোপের মধ্যে কাউন্ট আছে। তার মানে এইখানে কাউন্টের ভ্যালু, ইনারের মধ্যে কাউন্টের ভ্যালু হয়ে গেল এখন 10। কি করে 10 হলো? কারণ আমরা স্কোপ চেন দিয়ে বাইরে চলে গেছি। তাহলে এইখান থেকে হলো 10, ইনার এক্সিকিউট হয়ে বাইরে চলে আসলো। এইবার এই console.log কাউন্ট, এই কাউন্ট কোথায় আছে? আউটারের মধ্যে আছে। আউটারের মধ্যে কি কাউন্ট বলে কোনো ভেরিয়েবল আছে? নেই। তাহলে জাভাস্ক্রিপ্ট কি করবে? আউটার লেক্সিক্যালি কোথায় আছে? গ্লোবাল স্কোপে আছে। গ্লোবাল স্কোপে কি কাউন্ট আছে? ইয়েস, গ্লোবাল স্কোপে কাউন্ট আছে 10। তাহলে এখানেও হয়ে গেল ভ্যালু 10। তাহলে এখানে 10, এখানে 10। এবারে আউটার এক্সিকিউট হয়ে বেরিয়ে চলে আসলো। এই যে কাউন্ট, গ্লোবাল স্কোপে কি কোনো কাউন্ট আছে? কারণ এই কাউন্টটা গ্লোবাল স্কোপে হ্যাঁ আছে। তার মানে সব জায়গাতে ভ্যালু 10, 10, 10। 5 মিনিট রিভাইন্ড করে আবার দেখুন এই 3টে এক্সারসাইজ, দেখবেন স্কোপ চেন একদম ক্লিয়ার। তো বোঝা গেল স্কোপ চেন। তো এই হচ্ছে টোটাল স্কোপ আর স্কোপ চেন। এর বাইরে স্কোপ আর স্কোপ চেন নিয়ে আর কিছু নেই। যদি স্কোপ চেন নিয়ে আপনি পুরোপুরি ব্যাপারটাকে বুঝতে পারেন, আমরা নেস্টেড ফাংশন নিয়েও দেখলাম স্কোপ চেন কিভাবে কাজ করে। এবারে যখন আমরা ক্লোজারে ঢুকবো, এই যে স্কোপ নিয়ে যে শিখলাম, এই যে রুলসগুলো যে শিখলাম, এইগুলো মাথায় রাখলে আপনি ক্লোজার পরিষ্কারভাবে খুব ভালোভাবে বুঝতে পারবেন। শেষ করার আগে একটা রিক্যাপ। জাভাস্ক্রিপ্টে 4টে স্কোপ, একটা গ্লোবাল স্কোপ, একটা ফাংশন স্কোপ, একটা ব্লক স্কোপ, একটা মডিউল স্কোপ। আমরা 3টে স্কোপ নিয়ে এই ভিডিওতে কথা বলেছি, গ্লোবাল স্কোপ, ফাংশন স্কোপ, ব্লক স্কোপ। গ্লোবাল স্কোপ মানে গ্লোবালি যা কিছু ডিক্লেয়ার করা হয় সেগুলোকে যে কোনো জায়গাতে অ্যাক্সেস করা যেতে পারে। গ্লোবালি আপনি যদি var দিয়ে, লেট দিয়ে, কনস্ট দিয়ে ডিক্লেয়ার করেন, তাদের ইম্প্যাক্ট এক্স্যাক্টলি এক, কোনো চেঞ্জ নেই। ফাংশন স্কোপ, ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলগুলো আপনি ডিক্লেয়ার করবেন সেগুলোকে শুধুমাত্র ফাংশনের মধ্যে অ্যাক্সেস করতে পারবেন, ফাংশনের বাইরে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন না। কিন্তু ফাংশনটা যে স্কোপে ডিক্লেয়ার হয়েছে, লেক্সিক্যালি যে স্কোপের মধ্যে ফাংশনটা ডিক্লেয়ার করা হয়েছে, সেই স্কোপ থেকে ফাংশন কিন্তু ফাংশনের মধ্যে থেকে ভ্যালু অ্যাক্সেস করতে পারে। তার মানে ফাংশনের ঠিক বাইরে যদি var, লেট, কনস্ট কোনো কিছু আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সেগুলোকে ফাংশনের মধ্যে আপনি অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু ফাংশনের মধ্যে যেগুলো ডিক্লেয়ার করেছেন সেগুলোকে ফাংশনের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না। বোঝা গেল? ব্লক স্কোপ, যেটা দুটো কার্লি ব্রেসেসের মধ্যে আমরা ব্লক তৈরি করি, জেনারেলি আমরা ইফ, এলস, ওয়াইল, ফর লুপ এগুলোতে ইউজ করে থাকি। সেক্ষেত্রে যথারীতি আপনি যতটা সম্ভব লেট কিংবা কনস্ট ইউজ করবেন, কারণ var এই ব্যাপারটা কিন্তু ফাংশন স্কোপ,
যদি ফাংশনের মধ্যে var দিয়ে কিছুকে ক্রিয়েট করেন, সেটাকে ফাংশনের বাইরে আপনি কখনোই অ্যাক্সেস করতে পারবেন না। আপনি ভাবতে পারেন যে var দিয়ে আমি ক্রিয়েট করেছি মানে সব জায়গায় অ্যাক্সেস করব, না, এটা ঠিক নয়। var দিয়ে যদি ফাংশনের মধ্যে কিছু আপনি ক্রিয়েট করে থাকেন, সেটাকে ফাংশনের বাইরে কখনোই আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কারণ var হচ্ছে ফাংশন স্কোপ। এই কারণেই var দিয়ে যদি ব্লকের মধ্যে আপনি কিছু ক্রিয়েট করে থাকেন, ব্লকের বাইরে কিন্তু সেই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা যেতে পারে, কারণ var ব্লক স্কোপ নয়। সেক্ষেত্রে আপনি আপনার কন্ট্রোলকে হারাবেন, কারণ স্কোপ মানে হচ্ছে আপনার ভেরিয়েবলের উপরে কন্ট্রোল নেওয়া, যাতে আননেসেসারি বাগস আপনার করে না আসে। এই যে ফর লুপ দিয়ে যে বাগটা আমরা দেখিয়েছিলাম, সেরকম কোনো সিচুয়েশন আপনার মধ্যে না আসে। সেই জন্য ব্লক স্কোপ নিয়ে যখনই আপনি কথা বলবেন, ব্লক স্কোপের মধ্যে সবসময় লেট কিংবা কনস্ট ইউজ করার চেষ্টা করবেন, কারণ লেট আর কনস্টের ব্লকের বাইরে কোনো অস্তিত্ব নেই। ভার ইউজ করলে ভারের অস্তিত্ব আছে, সেক্ষেত্রে আপনার ভ্যালু ওভাররাইড হতে পারে। স্কোপকে সবসময় একটা হায়ারার্কি হিসেবে ভাববেন, যে গ্লোবাল স্কোপ, তার মধ্যে লোকাল স্কোপ, তার মধ্যে হচ্ছে ব্লক স্কোপ। এইভাবে যদি ভাবা যায়, তাহলে সেম নেমের ভেরিয়েবল যদি লোকাল স্কোপের মধ্যে ডিক্লেয়ার করে, যেটাকে গ্লোবাল স্কোপেও ডিক্লেয়ার করা হয়েছে বা তার বাইরের স্কোপে ডিক্লেয়ার করা হয়েছে, তাহলে হচ্ছে ভিতরে যে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করা হয়েছে তাতে যদি কোনো ভ্যালু অ্যাসাইন করা যায়, সেটা কিন্তু ভেরিয়েবল শ্যাডোয়িং করে, মানে বাইরের ভেরিয়েবলের ভ্যালুকে হাইড করে দিতে পারে সেই পার্টিকুলার স্কোপের মধ্যে, যেটা আমরা একটা এক্সাম্পল দেখেছি। লাস্ট, স্কোপ চেন জিনিসটা কি? যখন জাভাস্ক্রিপ্ট কোনো একটা ভ্যালু, কোনো একটা ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট বা কোনো একটা এক্সপ্রেশন অ্যাসাইনমেন্টকে এভ্যালুয়েট করার চেষ্টা করে, তার ভ্যালু যদি ওই স্কোপে না পায়, তখন দেখবে যে যেখানে ও ভ্যালুটাকে খুঁজছে, ওই জিনিসটা, সেটা ফাংশন হোক বা ব্লক হোক, তার লেক্সিক্যাল স্কোপিং কী, তার মানে সেটাকে কোথায় ডিফাইন করা হয়েছে, সেই লেক্সিক্যাল স্কোপিংয়ের মধ্যে, মানে তার যে আউটার স্কোপ, তার মধ্যে কিন্তু সেই পার্টিকুলার ভেরিয়েবলটাকে সে স্কোপ চেন দিয়ে গিয়ে আবার খুঁজতে শুরু করে দেবে। তো এইভাবে একটা চেন থেকে খুঁজতে শুরু করে, একটা স্কোপ থেকে খুঁজতে শুরু করে অন্য একটা স্কোপে গিয়ে খোঁজা, এবং তার বাইরে গিয়ে খোঁজা, তার বাইরে গিয়ে খোঁজা, এই যে এক্সাম্পলগুলো আমরা দিয়ে দেখেছি, এই জিনিসটাকে বলা হয় স্কোপ চেন। তো এই গেল টোটাল ব্যাপার স্কোপ এবং স্কোপ চেন নিয়ে। আমি আশা করছি যে স্কোপ এবং স্কোপ চেন এই দুটো জিনিস আপনার কাছে একদম পরিষ্কার। এখানে লোডশেডিং, আমি ঘেমে যাচ্ছি, কিন্তু তাহলেও আমি চেষ্টা করেছি যে আপনাদের পুরোপুরি জিনিসগুলোকে বোঝানোর জন্য, যাতে জিনিসটা পুরোপুরি আপনাদের পরিষ্কার হয়ে থাকে। যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে, ডেফিনেটলি কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো এটাকে ক্লারিফাই করার। যে কাজটা করে আপনি স্কোপকে আরও বেশি আয়ত্ত করতে পারবেন, সেটা হলো, আমি যেভাবে এক্সাম্পল লিখলাম, কোনো এক্সাম্পলই কিন্তু আমার বানানো ছিল না, সমস্ত এক্সাম্পল আমি ডাইরেক্টলি ভিডিওতে লিখেছি। সেরকমভাবে সেম এক্সাম্পলকে আপনি একবার বানানোর চেষ্টা করুন, যে থেকে এক্সাম্পল বানান, এটার ভ্যালু কী হবে, এটার ভ্যালু কেন হচ্ছে, এটা স্কোপের মধ্যে আছে, এই জন্য বাইরে অ্যাক্সেস নেই, এটা স্কোপ চিন দিয়ে এইভাবে খুঁজছে, আমি যেভাবে আপনাকে শিখিয়েছি, আপনি ঠিক সেইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল করার চেষ্টা করুন, দেখবেন স্কোপ এবং স্কোপ চেন আপনার কাছে জলবাত হয়ে গেছে। ভালো থাকবেন, শিখতে থাকবেন, খুব শিগগিরই আসবো আরেকটি ভিডিও নিয়ে। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ওটা একটা খুব বড় মোটিভেশন হিসেবে কাজ করে আপনাদের জন্য, ভালো কিছু কন্টেন্ট বানানোর জন্য, অনেক কষ্ট করে হলেও কন্টেন্ট বানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক এ গ্রেট কেয়ার অফ ইয়োর সেলফ।